মা, তোমার ফোনে আমার নাম মাই হাব্বেই দিয়ে সেভ করে দাও। কি বললি? আমি অবাক হয়ে তাকালাম। ছেলে আমার মোবাইল ফোনটা হাতে নিয়ে বলল, মা, তোমার ফোনে আমার নাম দেখলাম ছেলে। এটা চেঞ্জ করতে হবে গো। আমি বললাম, তুই তো আমার ছেলেই, আর কি নাম দেব? সে ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুল। মা, আমার নাম মাই হাব্বেই লিখে সেভ করো। আমি হেসে ফেললাম। তুই পাগল হয়ে গেছিস নাকি? সে গম্ভীর মুখে বলল, না মা, আমি একদম সিরিয়াস গু। কেন এমন নাম দিতে হবে? আমি জিজ্ঞেস করলাম। সে আমার পাশে বসে বলল, কারণ আমি চাই যখন আমি ফোন করব, তুমি দেখবে মাই হাব্বি কলিং। এতে তোমার মন ধীরে ধীরে তৈরি হয়ে যাবে গু। কিসের জন্য মন তৈরি? আমি কৌতূহলী হলাম। সে আমার হাত ধরে বলল, আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। সে ফোনে টাইপ করতে শুরু করল। দেখো, আমি মাই হাব্বেই লিখে দিচ্ছি। এবার যখন আমি কল করব, তুমি আমাকে তোমার হাসব্যান্ড হিসেবে দেখবে। কি ফোনের স্ক্রিনে নতুন নামটা জবলজবল করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কাজল চৌধুরী। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রফিক চৌধুরী, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, রাকিব আর নিশা। রাকিব ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নিশা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক অভিজ্ঞতা। এমন একটা রহস্যের মুখে পড়েছিলাম যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। গল্পটা শুরু হয়েছিল একটা সাধারণ দিনে, কিন্তু শেষ হয়েছিল এমন এক অ্যাডভেঞ্চারে যা আমার পুরো পরিবারকে বদলে দিয়েছে। সেদিন ছিল শুক্রবার। আমি সকালে উঠে নাশতা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। রাকিব তখনও ঘুমাচ্ছিল আর নিশা স্কুলের জন্য তৈরি হচ্ছিল। রফিক অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। একটা স্বাভাবিক সকাল, কিন্তু আমি জানতাম না যে এই দিনটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। নাশতা বানানোর সময় হঠাৎ করে দরজায় কলিং বেল বাজল। এত সকালে কে আসতে পারে? আমি দরজা খুলে দেখি একজন অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছেন। তার বয়স হবে ৫০-এর কাছাকাছি, পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা। চোখে কালো চশমা, হাতে একটা পুরনো ব্যাগ। আপনি কাজল চৌধুরী? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, জি, আমি কাজল। আপনি কে? কি প্রয়োজন? মহিলাটি চারপাশে তাকিয়ে বললেন, আমার নাম রুমা বেগম। আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ভিতরে বসা যাবে? আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। অপরিচিত মানুষ, এত সকালে। কিন্তু মহিলাটিকে দেখে মনে হচ্ছিল ভদ্র। আমি তাকে বসার রুমে নিয়ে গেলাম। চা খাবেন? আমি জিজ্ঞেস করলাম। না ধন্যবাদ। আমি বেশি সময় থাকব না, রুমা বেগম বললেন। তিনি তার ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করলেন। এটা আপনার জন্য। খামটা আমার হাতে নিয়ে দেখি উপরে লেখা কাজল চৌধুরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? কে পাঠিয়েছে? আপনার দাদি পাঠিয়েছেন। রুমা বেগম জবাব দিলেন। দাদি? কোন দাদি? আমার দাদি তো ২০ বছর আগে মারা গেছেন। রুমা বেগম একটু হাসলেন। আপনার বাবার মা নন? আপনার মায়ের মা, জহুরা বেগম। আমি চমকে উঠলাম। জহুরা বেগম? সেই যে আমি থেমে গেলাম। আমার মায়ের মা জহুরা বেগমের কথা আমি খুব কমই শুনেছি। মা বলতেন যে নানি খুব রহস্যময় একজন মানুষ ছিলেন। কিন্তু তিনি তো ৩০ বছর আগে মারা গেছেন। তিনি মারা যাননি। রুমা বেগম বললেন, যেন আমার মনের কথা পড়তে পারেন। তিনি এখনও বেঁচে আছেন। আর আপনাকে এই চিঠি পাঠিয়েছেন। আমি কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। ভিতরে একটা হস্তলিখিত চিঠি। চিঠিটা পড়ে আমার চোখ কপালে উঠে গেল। প্রিয় নাতনি কাজল, আমি জানি তুমি ভাবছ আমি মৃত। কিন্তু আমি বেঁচে আছি। গত ৩০ বছর ধরে আমি একটা গুপ্ত অভিযানে ছিলাম। এখন সময় এসেছে তোমাকে আমাদের পারিবারিক রহস্যের কথা জানানোর। তোমার পরিবারের সাথে জড়িয়ে আছে একটা প্রাচীন গুপ্তধন। এই গুপ্তধনের কারণেই আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। কিন্তু এখন বিপদ তোমাদের দরজায় কড়া নাড়ছে।
তোমাকে এবং তোমার পরিবারকে রক্ষা করার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে। আজ দুপুর 2টার সময় তুমি একা পুরান ঢাকার চকবাজারের রহমত মিয়ার দোকানে যাবে। সেখানে আমার পাঠানো একটা প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজে আছে আমাদের পরিবারের ইতিহাস এবং গুপ্তধনের মানচিত্র। মনে রেখো, কাউকে এই বিষয়ে কিছু বলবে না, এমনকি তোমার স্বামীকেও না। এই রহস্যে জড়িয়ে আছে এমন শক্তিশালী মানুষেরা যারা আমাদের পরিবারকে শেষ করে দিতে চায়। রুমা বেগম আমার বিশ্বস্ত সহযোগী। তার কথা শুনবে। তোমার নানি জহুরা বেগম। চিঠি পড়া শেষ হলে আমি রুমা বেগমের দিকে তাকালাম। এটা কি সত্যি? আমার নানি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ, একদম সত্যি। এবং আপনি বিপদে আছেন। গত কয়েকদিন ধরে কিছু সন্দেহজনক মানুষ আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা আপনার পরিবারের খোঁজ নিচ্ছে কি? আমার গা ছমছম করে উঠল। কি ধরনের মানুষ? যারা গুপ্তধনের সন্ধানে আছে। তারা জানে যে আপনার পরিবারের কাছে গুপ্তধনের চাবি আছে, রুমা বেগম গুরুগম্ভীর স্বরে বললেন। চাবি? কি চাবি? রুমা বেগম তার হাত থেকে একটা ছোট্ট সোনার চেইন বের করলেন। চেইনে একটা অদ্ভুত আকৃতির লকেট। এটা দেখেছেন কোথাও? আমি লকেটটা দেখে চমকে উঠলাম। একই রকম একটা লকেট আমার মায়ের কাছে ছিল। মা মারা যাওয়ার পর সেটা আমি রেখে দিয়েছিলাম। আমার মায়ের কাছে এরকম একটা ছিলও, আমি বললাম। সেটাই। সেই লকেটের ভিতরে আছে গুপ্তধনের প্রথম চাবি। আর আপনার স্বামী রফিকের পরিবারের কাছে আছে দ্বিতীয় চাবি। রফিকের পরিবার? তার মানে কি? হ্যাঁ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনারা দুজন বিয়ে করেছেন। এটা নিয়তি। দুই পরিবারের চাবি একত্রিত করে গুপ্তধন উদ্ধার করার জন্যই এই বিয়ে হয়েছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এত রহস্য একসাথে, কিন্তু রফিক কি জানে এই বিষয়ে? না, তার বাবা তাকে কিছু বলেননি। কিন্তু এখন সময় এসেছে সব সত্য প্রকাশ করার। রুমা বেগম উঠে দাঁড়ালেন। আমি যাচ্ছি। মনে রাখবেন, দুপুর 2টায় চকবাজারে রহমত মিয়ার দোকান। আর কাউকে বলবেন না। রুমা বেগম চলে যাওয়ার পর আমি একা বসে চিঠিটা আবার পড়লাম। এত বছর পর নানির কাছ থেকে চিঠি। আর এই গুপ্তধনের কথা। মাথায় হাজারটা প্রশ্ন। রফিক অফিসে চলে গেল, নিশা স্কুলে গেল। রাকিব তখনও ঘুমাচ্ছিল। আমি একা বসে ভাবতে লাগলাম। মায়ের লকেটটা কোথায় রেখেছিলাম? আমি আমাদের বেডরুমে গিয়ে আলমারি খুললাম। একটা পুরনো বাক্সে মায়ের জিনিসপত্র রাখা ছিল। বাক্সটা খুলে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর পেলাম সেই লকেট। লকেটটা হাতে নিয়ে দেখি এটা যে কত সুন্দর। সোনার কাজ, ছোট ছোট হীরার পাথর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, লকেটটা খোলার কোনো উপায় দেখতে পাচ্ছি না। হঠাৎ রাকিব ঘুম থেকে উঠে এল। মা, তুমি কি করছো? কিছু না বাবা। মায়ের পুরনো জিনিসপত্র দেখছিলাম। আমি তাড়াতাড়ি লকেটটা লুকিয়ে ফেললাম। রাকিব নাশতা খেয়ে বলল, মা, আজ আমার ক্লাস নেই। তুমি কোথাও যাবে? হ্যাঁ, একটু কাজ আছে পুরান ঢাকায়। আমি বললাম। আমিও যাব তাহলে। তুমি একা একা যেও না। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। রুমা বেগম বলেছিলেন একা যেতে। কিন্তু রাকিবকে কিভাবে বারণ করব? না বাবা, তুমি বাড়িতে থাক। আমি তাড়াতাড়ি চলে আসব। দুপুরের দিকে আমি তৈরি হয়ে বের হলাম। পুরান ঢাকার চকবাজার। বহুদিন পর এদিকে আসা। রহমত মিয়ার দোকান খুঁজতে লাগলাম। চকবাজারের গোলকধাঁধার মতো সরু গলি। একের পর এক দোকান। অবশেষে পেলাম রহমত মিয়ার দোকান। পুরনো বইয়ের দোকান। দোকানের মালিক একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি। আপনি রহমত মিয়া? আমি জিজ্ঞেস করলাম। জি হ্যাঁ। আপনি? আমি কাজল চৌধুরী। আমার জন্য একটা প্যাকেজ আছে। রহমত মিয়া আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আহা, জহুরা বেগমের নাতনি। হ্যাঁ হ্যাঁ। আপনার প্যাকেজ প্রস্তুত। তিনি দোকানের ভিতর থেকে একটা বড় খাম নিয়ে এলেন। এটা আপনার নানি পাঠিয়েছেন। খুব যত্ন করে রাখবেন। আমি খামটা নিয়ে ধন্যবাদ দিলাম। রহমত মিয়া বললেন, বেগম সাহেবা বলেছেন এটা ঘরে গিয়ে খুলবেন। আর কাউকে দেখাবেন না। বাড়ি ফিরে এসে আমি আমার রুমে গিয়ে খামটা খুললাম। ভিতরে কি যে আছে? একটা পুরনো ডায়েরি, কিছু ছবি, একটা মানচিত্র আর একটা চিঠি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। এটা আমার নানির ডায়েরি।
সব বাংলায় লেখা। পড়তে পড়তে আমার চোখ বড় বড় হয়ে গেল। ডায়েরিতে লেখা, আমাদের পরিবার আসলে মোগল আমলের একটি প্রভাবশালী পরিবার ছিল। আমাদের পূর্বপুরুষ আকবর বাদশাহর একজন প্রিয় সেনাপতি ছিলেন। তার নাম ছিল খান আলী চৌধুরী। বাদশাহ তাকে একটি বিশাল গুপ্তধন দিয়েছিলেন তার বীরত্বের পুরস্কার হিসেবে। কিন্তু আওরঙ্গজেবের সময় রাজনৈতিক কারণে খান আলী চৌধুরীকে পালিয়ে যেতে হয়। তিনি তার গুপ্তধন লুকিয়ে রাখেন এবং একটি বিশেষ চাবি তৈরি করেন। নিরাপত্তার জন্য চাবিটি 2 ভাগে ভাগ করে দেন তার 2 ছেলেকে। এক ভাগ চৌধুরী বংশে, আরেক ভাগ যায় খান বংশে। পরবর্তীতে খান বংশ হয়ে যায় খান থেকে খান, আর পরে হয় রায়, তারপর হয় ইসলাম, সবশেষে হয় রহমান পরিবার। রফিকের দাদার আসল নাম ছিল আব্দুল রহমান। পরে তিনি চৌধুরী পদবি নেন। আমার মাথা ঘুরে গেল। তাহলে রফিক আর আমি আসলে 2 ভাগের চাবির ধারক। এটা কি কাকতালীয় হতে পারে যে আমাদের বিয়ে হয়েছে? ডায়েরি আরও পড়তে লাগলাম। গুপ্তধনটি লুকানো আছে ঢাকার লালবাগ কেল্লার নিচে একটি গোপন কক্ষে। কিন্তু এই গুপ্তধন নিয়ে আছে এক ভয়াবহ অভিশাপ। যে কেউ একা এই গুপ্তধন স্পর্শ করবে তার মৃত্যু অবধারিত। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই অভিশাপ থেকে রক্ষা পাওয়া যাবে। অভিশাপ? আমার গা ছমছম করে উঠল। তাহলে এটা কি ঠিক হবে এই গুপ্তধনের সন্ধানে যাওয়া? হঠাৎ বাইরে থেকে রফিকের আওয়াজ পেলাম। সে অফিস থেকে ফিরেছে। আমি তাড়াতাড়ি সব কিছু লুকিয়ে রাখলাম। কাজল, তুমি কোথায়? রফিক ডাকল। আসছি আমি জবাব দিলাম। রাতের খাওয়ার সময় রফিক বলল, কাজল, আজ অফিসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি হয়েছে? একজন লোক এসেছিল আমার সাথে দেখা করতে। সে আমার পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে চাইছিল, বিশেষ করে আমার দাদার সম্পর্কে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কে ছিল সে? নাম বলেছে করিম উদ্দিন। বয়স হবে 50-এর কাছাকাছি। দেখতে বেশ সন্দেহজনক। রফিক বলল। সে কি চাইছিল? আমার দাদার কোনো পুরনো জিনিসপত্র আছে কিনা জানতে চাইছিল, বিশেষ করে কোনো গহনা বা লকেট। আমি প্রায় চমকে উঠতাম। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। তুমি কি বলেছিলে? বলেছি কিছু নেই। দাদার কোনো জিনিস আমাদের কাছে নেই, রফিক বলল। কিন্তু আসলেই তো কিছু নেই। আমার মনে পড়ছে না দাদার কোনো বিশেষ জিনিস। কি? আমি চুপ করে রইলাম। কিভাবে বলব যে তার দাদার বিশেষ জিনিস আছে কিন্তু সে জানে না? রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আবার ডায়েরিটা নিয়ে পড়তে বসলাম। মানচিত্রটাও দেখলাম। এটা লালবাগ কেল্লার একটা বিশেষ মানচিত্র। কিছু গোপন পথ দেখানো আছে। ডায়েরিতে আরও লেখা, গুপ্তধনের খোঁজে একদল লোভী মানুষ আছে। তাদের নেতা হচ্ছে জগৎ শেঠ। সে একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় সে একজন গুপ্তধন শিকারী। গত 50 বছর ধরে সে আমাদের পরিবারের পেছনে লেগে আছে। তার কয়েকজন সাহায্যকারী আছে, করিম উদ্দিন, নাসির উদ্দিন আর রমজান আলী। এই কারণেই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়ে থাকি। কিন্তু এখন সময় এসেছে। তোমাদের রক্ষা করার জন্য আমাদের প্রথমে গুপ্তধন খুঁজে বের করতে হবে। তারপর সেটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে। আমি ভয়ে কাঁপছিলাম। করিম উদ্দিন? এই নামটা তো রফিক বলেছিল। সেই লোকটাই তাহলে জগৎ শেঠের মানুষ। পরের দিন সকালে রুমা বেগম আবার এলো। এবার তার সাথে একটা ছোট মেয়ে। মেয়েটার বয়স হবে 12-13। এই হচ্ছে আপনার নানির সহকারী রিনা ঝি। রুমা বেগম পরিচয় করিয়ে দিলেন। এই মেয়েটি খুব বুদ্ধিমান। আমাদের অভিযানে সাহায্য করবে। রিনা আমার দিকে তাকিয়ে বলল, আপনি ডায়েরি পড়েছেন? হ্যাঁ। কিন্তু আমি এই বিপদের মধ্যে আমার পরিবারকে ফেলতে চাই না। আমি বললাম। আপনার পরিবার ইতিমধ্যে বিপদের মধ্যে আছে। রুমা বেগম বললেন। গতকাল রাতে আপনার বাড়ির চারপাশে 2 জন লোক টহল দিয়েছে। আর রফিক সাহেবের অফিসেও তারা খোঁজ নিয়েছে। আমার মাথা ঘুরে গেল। তাহলে এখন কি করব? আজ রাতে আমাদের লালবাগ কেল্লায় যেতে হবে। রিনা বলল। নানি আমাকে বলেছেন আপনাদের গাইড করতে। রাতে? কিন্তু লালবাগ কেল্লা তো রাতে বন্ধ থাকে। আমাদের গোপন পথ আছে। রুমা বেগম হাসলেন। আপনার স্বামীকে এই বিষয়ে বলতেই হবে। 2 জনের চাবি ছাড়া গুপ্তধন খোলা যাবে না। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। রফিককে কিভাবে বলবে সব? সে বিশ্বাস করবে?
সেদিন বিকালে রফিক অফিস থেকে ফিরে এসে বলল, কাজল, আজ আরও অদ্ভুত ব্যাপার হয়েছে গিউ। কি? সেই করিম উদ্দিন আবার এসেছিল। এবার সে বলল যে আমার দাদার একটা বিশেষ সম্পত্তি আছে। যদি আমি তার সাথে সহযোগিতা করি সে আমাকে কোটি টাকার মালিক বানাবে গু। তুমি কি বলেছিলে? বলেছি আমি কিছু জানি না। কিন্তু সে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে, রফিক চিন্তিত মুখে বলল। এই সুযোগেই আমি রফিককে সব বলার সিদ্ধান্ত নিলাম। রফিক, তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে। কি? আমি রফিককে সব বললাম। নানির চিঠি, ডায়েরি, গুপ্তধনের কাহিনী সব। প্রথমে সে অবিশ্বাসের সাথে তাকাল। এটা কি কোনো সিনেমার গল্প নাকি? রফিক বলল। আমি তাকে ডায়েরি আর মানচিত্র দেখালাম। আমার মায়ের লকেট দেখালাম। তারপর বললাম, তোমার দাদার কোনো বিশেষ জিনিস আছে? হয়তো তুমি খেয়াল করনি গি। রফিক চিন্তা করে বলল, আছে। আমার দাদার একটা আংটি আছে। খুব পুরনো। আমার বাবা সেটা রেখে দিয়েছেন। বলেছেন খুব দামি, বিক্রি করতে নেই গি। সেটা কোথায়? রফিক আমাদের আলমারি থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সের ভিতরে একটা স্বর্ণের আংটি। আংটিতে একটা অদ্ভুত চিহ্ন। আমি আমার মায়ের লকেট আনলাম। দুটো পাশাপাশি রাখার সাথে সাথেই দেখি একটা আশ্চর্য ব্যাপার। লকেট আর আংটির চিহ্ন মিলে একটা সম্পূর্ণ মানচিত্রের মতো তৈরি হয়েছে। এটা দেখ, আমি উত্তেজিত হয়ে বললাম। রফিক অবাক হয়ে দেখল। এটা কিভাবে সম্ভব? এই দুটোই চাবি। একসাথে ব্যবহার করলেই গুপ্তধন খোলা যাবে গু। রাত 9টায় রুমা বেগম আর রিনা এল। আমরা চারজন গোপনে লালবাগ কেল্লার দিকে রওনা দিলাম। রাকিব আর নিশা ঘুমিয়েছিল। লালবাগ কেল্লার কাছে পৌঁছে রিনা একটা গোপন পথ দেখাল। প্রাচীনকালের একটা সুডঙ্গ। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে সুডঙ্গ দিয়ে এগুতে লাগলাম। সুডঙ্গটা অনেক লম্বা। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষের দেয়ালে অনেক পুরনো চিত্রকর্ম। মাঝখানে একটা বড় পাথরের বেদি। এই বেদিতেই লুকানো আছে গুপ্তধন, রিনা বলল। কিন্তু বেদিটা খোলার জন্য 2 চাবি একসাথে ব্যবহার করতে হবে গু। আমি আর রফিক আমাদের চাবি নিয়ে বেদির কাছে গেলাম। বেদির উপরে দুটো ছোট খাঁজ কাটা। একটা লকেটের আকারে, আরেকটা আংটির আকারে। একসাথে বসাতে হবে, রুমা বেগম বললেন। আমরা দুজন একসাথে আমাদের চাবি বসালাম। সাথে সাথেই বেদিটা কাঁপতে শুরু করল। একটা গর্জনের মতো শব্দ। তারপর বেদির উপরের পাথর সরে গেল। ভিতরে দেখি অনেক সোনার গহনা, মণিমুক্তা, প্রাচীন মুদ্রা। সত্যিই একটা বিশাল গুপ্তধন। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এল। হাত উপরে তুলুন সবাই। আমরা চমকে ঘুরে তাকালাম। 3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে বন্দুক। সামনে একজন বয়স্ক মানুষ। নিশ্চয়ই জগৎ শেঠ। অবশেষে পেয়ে গেলাম কি জগৎ শেঠ হাসল। 50 বছর ধরে খোঁজ করেছি এই গুপ্তধনের। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আসব? রুমা বেগম জিজ্ঞেস করলেন। তোমাদের উপর নজর রেখেছি। আর এই মেয়েটা গু। সে রিনার দিকে ইশারা করল, এ আমার গুপ্তচর গু। আমরা সবাই রিনার দিকে তাকালাম। রিনা লজ্জিত মুখে মাথা নিচু করল। দুঃখিত খালা। আমার পরিবারকে হুমকি দিয়েছিল। আমি বাধ্য হয়ে গু। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি অবিশ্বাসের সাথে বললাম। যাই হোক, এখন গুপ্তধন আমার। জগৎ শেঠ এগিয়ে এল। কিন্তু যেই না সে গুপ্তধনের একটা গহনা হাতে নিল, সাথে সাথেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তার হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করল। আহহে! সে চিৎকার করে হাত ছেড়ে দিল। এটা কি হচ্ছে? করিম উদ্দিন ভয়ে বলল। হঠাৎ সুডঙ্গের অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। অভিশাপ! যে কেউ একা গুপ্তধন স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই সেদিকে তাকালাম। একজন বয়স্ক মহিলা এগিয়ে আসছেন। তার পরনে সাদা শাড়ি, মাথায় সাদা ওড়না। নানি! আমি চিৎকার করে বললাম। হ্যাঁ, এই মহিলাই আমার নানি জহুরা বেগম। তিনি সত্যিই বেঁচে আছেন। জগৎ শেঠ, তুমি আমাদের পরিবারের পেছনে পড়ে থাকার ফল এই কি? নানি বললেন। এই গুপ্তধনে আছে প্রাচীন অভিশাপ। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই ধন স্পর্শ করা যায়। জগৎ শেঠের হাত তখনও জ্বলছিল। সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। এটা অসম্ভব। ম্যাজিক টাজিক আমি বিশ্বাস করি না, সে বলল। তাহলে আরেকবার চেষ্টা করো। নানি হাসলেন।
জগৎ শেঠ আরেকবার গুপ্তধন স্পর্শ করার চেষ্টা করল। এবার আরও জোরে বলে উঠল তার হাত। সে চিৎকার করে পেছনে সরে গেল। চলো, আমাদের এখান থেকে পালাতে হবে, সে তার সাংগাতদের বলল। তারা দৌড়ে পালিয়ে গেল। নানি আমাদের কাছে এসে বললেন, এবার গুপ্তধন নিরাপদ জায়গায় স্থানান্তর করতে হবে গু। কিন্তু এই অভিশাপের ব্যাপারটা কি সত্যি? রফিক জিজ্ঞেস করল। নানি হাসলেন। না, এটা ভুজা। আসলে এই গুপ্তধনের সাথে একটা বিশেষ রাসায়নিক পদার্থ মেশানো আছে। যখন অপরিচিত কেউ স্পর্শ করে, তখন তার শরীরের তাপমাত্রার সাথে বিক্রিয়া করে জ্বালাপোড়া সৃষ্টি করে। কিন্তু আমাদের পরিবারের রক্তে একটা বিশেষ গুণ আছে যার জন্য আমাদের কিছু হয় না গে। তাহলে আপনি কেন এত বছর লুকিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। এই গুপ্তধনের কথা জানাজানি হয়ে গেলে অনেক মানুষ আমাদের পেছনে লাগত। তাই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়েছিলাম। এই রুমা বেগম আমার বিশ্বস্ত সহায়ক। আর রিনা? আমি জিজ্ঞেস করলাম। রিনা আসলে আমাদের দলেরই। সে জগৎ শেঠের দলে গুপ্তচর হিসেবে কাজ করত। আজকে তাদের এখানে নিয়ে আসার জন্যই এই পরিকল্পনা কি? নানি বললেন। আমি অবাক হয়ে গেলাম। মানে পুরো ব্যাপারটাই একটা ফাঁদ ছিল? হ্যাঁ। আমি জানতাম জগৎ শেঠ অবশ্যই এসে পড়বে। আজকে তাকে দেখিয়ে দিলাম যে এই গুপ্তধন তার কাজে লাগবে না। নানি বললেন। আমরা গুপ্তধন থেকে কিছু জিনিস নিলাম। বাকি সব আবার বেদিতে রেখে দিলাম। নানি বললেন, এগুলো এখানেই নিরাপদ। আর জগৎ শেঠ আর কখনো এদিকে আসবে না গি। বাড়ি ফেরার পথে নানি বললেন, কাজল, এবার আমি আর লুকিয়ে থাকব না। তোমাদের সাথেই থাকব। আমি খুশিতে নানিকে জড়িয়ে ধরলাম। নানি, আপনি আমাদের বাড়িতেই থাকবেন গি। পরের দিন সকালে রাকিব আর নিশা যখন নানিকে দেখল, তারা অবাক হয়ে গেল। আমি তাদের সব বললাম। অবশ্য অভিশাপ আর বিপদের কথাগুলো একটু হালকা করে বললাম। রাকিব বলল, মা, এটা তো সিনেমার মতো অ্যাডভেঞ্চার। নিশা বলল, নানি, আপনি আমাদের সাথে আরও অ্যাডভেঞ্চারে যাবেন? নানি হেসে বললেন, হ্যাঁ, অনেক রহস্যময় গল্প আছে আমাদের পরিবারে। একটা একটা করে সব বলবো। এভাবেই শেষ হলো আমাদের এই রোমাঞ্চকর অভিযান। আমাদের পরিবারে যোগ দিলেন আমার নানি জহুরা বেগম। রুমা বেগম আর রিনাও আমাদের বাড়িতে থেকে যেতে রাজি হল। জগৎ শেঠ আর তার দল আর কখনো আমাদের বিরক্ত করল না। তারা বুঝে গিয়েছিল যে আমাদের পরিবারের সাথে পাঙ্গা নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। গুপ্তধনের একটা অংশ আমরা চ্যারিটির কাজে দান করে দিলাম। বাকিটা আমাদের ভবিষ্যতের জন্য রেখে দিলাম। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার নানিকে ফিরে পাওয়া। এত বছর পর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পেলাম। নানি আমাদের পরিবারের আরও অনেক গোপন ইতিহাসের কথা বলতে শুরু করলেন। জানলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সেনাপতি ছিলেন না, তারা ছিলেন গুপ্তচর, অনুসন্ধানকারী, রহস্য উদ্ঘাটনকারী। এই রক্তেই আছে দুঃসাহসিকতা আর রহস্য উদ্ঘাটনের ক্ষমতা। আমার ছেলে রাকিব আর মেয়ে নিশার মধ্যেও এই গুণ আছে। তারা দুজনেই নানির কাছ থেকে অনেক কিছু শিখতে শুরু করল। রফিকও এই সব ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠল। সে তার দাদার সম্পর্কে আরও জানতে চাইল। নানি তাকে বললেন যে তার দাদাও একজন বিখ্যাত রহস্য উদ্ঘাটনকারী ছিলেন। এভাবেই আমাদের পরিবারে শুরু হল নতুন অধ্যায়। রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারে ভরপুর অধ্যায়। কয়েক সপ্তাহ পরে নানি আমাকে আরেকটা পুরনো ডায়েরি দিলেন। এটা পড়ো। এখানে লেখা আছে আমাদের পরিবারের আরেকটা রহস্যের কথা গি। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। এবারের রহস্য হচ্ছে একটা প্রাচীন মন্দিরের, যেখানে লুকানো আছে একটা জাদুকরি রত্ন। এটা কি সত্যি? আমি নানিকে জিজ্ঞেস করলাম। অবশ্যই সত্যি। আগামী সপ্তাহে আমরা সেই মন্দিরে যাব, নানি বললেন। রাকিব আর নিশা শুনে উত্তেজিত হয়ে উঠল। আমরাও যাব? অবশ্যই। এটা আমাদের পারিবারিক অভিযান। নানি হাসলেন। আমি বুঝলাম যে আমাদের জীবনে এরকম রোমাঞ্চকর অভিযান আরও আসবে। আমাদের পরিবার এখন একটা রহস্য উদ্ঘাটনকারী দলে পরিণত হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, জীবন এখন আর একঘেয়ে নয়। প্রতিদিনই কিছু না কিছু নতুন রহস্য, নতুন অভিযান। রফিক অফিসে তার বন্ধুদের কাছে এই অভিযানের গল্প বলে। অবশ্য সবাই মনে করে সে গল্প বানিয়ে বলছে। রাকিব বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুদের কাছে এই অভিযানের কথা বলে। তারাও প্রথমে বিশ্বাস করে না। নিশা স্কুলে তার বান্ধবীদের কাছে নানির গল্প বলে। তারা সবাই নানিকে দেখতে চায়। আমার মনে হয় আমাদের পরিবারে এখন যে পরিবর্তন এসেছে সেটা খুবই ভালো। আমরা সবাই একসাথে রহস্য উদ্ঘাটনের কাজে ব্যস্ত।
পরিবারের সবাই একে অন্যের কাছাকাছি এসেছে। নানির আগমনে আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তিনি শুধু আমাদের রহস্য উদ্ঘাটনে সাহায্য করেন না, আমাদের পারিবারিক বন্ধনও আরও মজবুত করেছেন। এভাবেই শেষ হয় আমাদের প্রথম রহস্যময় অভিযান। কিন্তু এটা কোনো শেষ নয়, বরং শুরু। আমাদের সামনে অপেক্ষা করে আছে আরও অনেক রোমাঞ্চকর অভিযান। যে পরিবার একসময় ছিল সাধারণ, সে পরিবার এখন হয়ে উঠেছে রহস্য উদ্ঘাটনকারী একটি দল। আর এই দলের নেতৃত্বে আছেন আমার প্রিয় নানি জহুরা বেগম। কাজ করতে হবে। আজ দুপুর ২টার সময় তুমি একা পুরান ঢাকার চকবাজারের রহমত মিয়ার দোকানে যাবে। সেখানে আমার পাঠানো একটা প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজে আছে আমাদের পরিবারের ইতিহাস এবং গুপ্তধনের মানচিত্র। মনে রেখো, কাউকে এই বিষয়ে কিছু বলবে না, এমনকি তোমার স্বামীকেও না। এই রহস্যে জড়িয়ে আছে এমন শক্তিশালী মানুষেরা যারা আমাদের পরিবারকে শেষ করে দিতে চায়। রুমা বেগম আমার বিশ্বস্ত সহযোগী। তার কথা শুনবে। তোমার নানি জহুরা বেগম। চিঠি পড়া শেষ হলে আমি রুমা বেগমের দিকে তাকালাম। এটা কি সত্যি? আমার নানি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ, একদম সত্যি। এবং আপনি বিপদে আছেন। গত কয়েকদিন ধরে কিছু সন্দেহজনক মানুষ আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা আপনার পরিবারের খোঁজ নিচ্ছে কি? আমার গা ছমছম করে উঠল। কি ধরনের মানুষ? যারা গুপ্তধনের সন্ধানে আছে। তারা জানে যে আপনার পরিবারের কাছে গুপ্তধনের চাবি আছে, রুমা বেগম গুরুগম্ভীর স্বরে বললেন। চাবি? কি চাবি? রুমা বেগম তার হাত থেকে একটা ছোট্ট সোনার চেইন বের করলেন। চেইনে একটা অদ্ভুত আকৃতির লকেট। এটা দেখেছেন কোথাও? আমি লকেটটা দেখে চমকে উঠলাম। একই রকম একটা লকেট আমার মায়ের কাছে ছিল। মা মারা যাওয়ার পর সেটা আমি রেখে দিয়েছিলাম। আমার মায়ের কাছে এরকম একটা ছিলও, আমি বললাম। সেটাই। সেই লকেটের ভিতরে আছে গুপ্তধনের প্রথম চাবি। আর আপনার স্বামী রফিকের পরিবারের কাছে আছে দ্বিতীয় চাবি। রফিকের পরিবার? তার মানে কি? হ্যাঁ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনারা দুজন বিয়ে করেছেন। এটা নিয়তি। দুই পরিবারের চাবি একত্রিত করে গুপ্তধন উদ্ধার করার জন্যই এই বিয়ে হয়েছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এত রহস্য একসাথে, কিন্তু রফিক কি জানে এই বিষয়ে? না, তার বাবা তাকে কিছু বলেননি। কিন্তু এখন সময় এসেছে সব সত্য প্রকাশ করার। রুমা বেগম উঠে দাঁড়ালেন। আমি যাচ্ছি। মনে রাখবেন, দুপুর ২টায় চকবাজারে রহমত মিয়ার দোকান। আর কাউকে বলবেন না। রুমা বেগম চলে যাওয়ার পর আমি একা বসে চিঠিটা আবার পড়লাম। এত বছর পর নানির কাছ থেকে চিঠি। আর এই গুপ্তধনের কথা। মাথায় হাজারটা প্রশ্ন। রফিক অফিসে চলে গেল, নিশা স্কুলে গেল। রাকিব তখনও ঘুমাচ্ছিল। আমি একা বসে ভাবতে লাগলাম। মায়ের লকেটটা কোথায় রেখেছিলাম? আমি আমাদের বেডরুমে গিয়ে আলমারি খুললাম। একটা পুরনো বাক্সে মায়ের জিনিসপত্র রাখা ছিল। বাক্সটা খুলে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর পেলাম সেই লকেট। লকেটটা হাতে নিয়ে দেখি এটা যে কত সুন্দর। সোনার কাজ, ছোট ছোট হীরার পাথর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, লকেটটা খোলার কোনো উপায় দেখতে পাচ্ছি না। হঠাৎ রাকিব ঘুম থেকে উঠে এল। মা, তুমি কি করছ? কিছু না বাবা। মায়ের পুরনো জিনিসপত্র দেখছিলাম। আমি তাড়াতাড়ি লকেটটা লুকিয়ে ফেললাম। রাকিব নাশতা খেয়ে বলল, মা, আজ আমার ক্লাস নেই। তুমি কোথাও যাবে? হ্যাঁ, একটু কাজ আছে পুরান ঢাকায়। আমি বললাম। আমিও যাব তাহলে। তুমি একা একা যেও না। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। রুমা বেগম বলেছিলেন একা যেতে। কিন্তু রাকিবকে কিভাবে বারণ করব? না বাবা, তুমি বাড়িতে থাক। আমি তাড়াতাড়ি চলে আসব। দুপুরের দিকে আমি তৈরি হয়ে বের হলাম। পুরান ঢাকার চকবাজার। বহুদিন পর এদিকে আসা। রহমত মিয়ার দোকান খুঁজতে লাগলাম। চকবাজারের গোলকধাঁধার মতো সরু গলি। একের পর এক দোকান। অবশেষে পেলাম রহমত মিয়ার দোকান। পুরনো বইয়ের দোকান। দোকানের মালিক একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি। আপনি রহমত মিয়া? আমি জিজ্ঞেস করলাম। জি হ্যাঁ। আপনি? আমি কাজল চৌধুরী। আমার জন্য একটা প্যাকেজ আছে। রহমত মিয়া আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আহা, জহুরা বেগমের নাতনি। হ্যাঁ হ্যাঁ। আপনার প্যাকেজ প্রস্তুত।
তিনি দোকানের ভিতর থেকে একটা বড় খাম নিয়ে এলেন। এটা আপনার নানি পাঠিয়েছেন। খুব যত্ন করে রাখবেন। আমি খামটা নিয়ে ধন্যবাদ দিলাম। রহমত মিয়া বললেন, বেগম সাহেবা বলেছেন এটা ঘরে গিয়ে খুলবেন। আর কাউকে দেখাবেন না। বাড়ি ফিরে এসে আমি আমার রুমে গিয়ে খামটা খুললাম। ভিতরে কি যে আছে? একটা পুরনো ডায়েরি, কিছু ছবি, একটা মানচিত্র আর একটা চিঠি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। এটা আমার নানির ডায়েরি। সব বাংলায় লেখা। পড়তে পড়তে আমার চোখ বড় বড় হয়ে গেল। ডায়েরিতে লেখা, আমাদের পরিবার আসলে মোগল আমলের একটি প্রভাবশালী পরিবার ছিল। আমাদের পূর্বপুরুষ আকবর বাদশাহর একজন প্রিয় সেনাপতি ছিলেন। তার নাম ছিল খান আলী চৌধুরী। বাদশাহ তাকে একটি বিশাল গুপ্তধন দিয়েছিলেন তার বীরত্বের পুরস্কার হিসেবে। কিন্তু আওরঙ্গজেবের সময় রাজনৈতিক কারণে খান আলী চৌধুরীকে পালিয়ে যেতে হয়। তিনি তার গুপ্তধন লুকিয়ে রাখেন এবং একটি বিশেষ চাবি তৈরি করেন। নিরাপত্তার জন্য চাবিটি 2 ভাগে ভাগ করে দেন তার 2 ছেলেকে। এক ভাগ চৌধুরী বংশে, আরেক ভাগ যায় খান বংশে। পরবর্তীতে খান বংশ হয়ে যায় খান থেকে খান, আর পরে হয় রায়, তারপর হয় ইসলাম, সবশেষে হয় রহমান পরিবার। রফিকের দাদার আসল নাম ছিল আব্দুল রহমান। পরে তিনি চৌধুরী পদবি নেন। আমার মাথা ঘুরে গেল। তাহলে রফিক আর আমি আসলে 2 ভাগের চাবির ধারক। এটা কি কাকতালীয় হতে পারে যে আমাদের বিয়ে হয়েছে? ডায়েরি আরও পড়তে লাগলাম। গুপ্তধনটি লুকানো আছে ঢাকার লালবাগ কেল্লার নিচে একটি গোপন কক্ষে। কিন্তু এই গুপ্তধন নিয়ে আছে এক ভয়াবহ অভিশাপ। যে কেউ একা এই গুপ্তধন স্পর্শ করবে তার মৃত্যু অবধারিত। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই অভিশাপ থেকে রক্ষা পাওয়া যাবে। অভিশাপ? আমার গা ছমছম করে উঠল। তাহলে এটা কি ঠিক হবে এই গুপ্তধনের সন্ধানে যাওয়া? হঠাৎ বাইরে থেকে রফিকের আওয়াজ পেলাম। সে অফিস থেকে ফিরেছে। আমি তাড়াতাড়ি সব কিছু লুকিয়ে রাখলাম। কাজল, তুমি কোথায়? রফিক ডাকল। আসছি। আমি জবাব দিলাম। রাতের খাওয়ার সময় রফিক বলল, কাজল, আজ অফিসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি হয়েছে? একজন লোক এসেছিল আমার সাথে দেখা করতে। সে আমার পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে চাইছিল, বিশেষ করে আমার দাদার সম্পর্কে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কে ছিল সে? নাম বলেছে করিম উদ্দিন। বয়স হবে 50-এর কাছাকাছি। দেখতে বেশ সন্দেহজনক। রফিক বলল। সে কি চাইছিল? আমার দাদার কোনো পুরনো জিনিসপত্র আছে কিনা জানতে চাইছিল, বিশেষ করে কোনো গহনা বা লকেট। আমি প্রায় চমকে উঠতাম। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। তুমি কি বলেছিলে? বলেছি কিছু নেই। দাদার কোনো জিনিস আমাদের কাছে নেই, রফিক বলল। কিন্তু আসলেই তো কিছু নেই। আমার মনে পড়ছে না দাদার কোনো বিশেষ জিনিস। আমি চুপ করে রইলাম। কিভাবে বলব যে তার দাদার বিশেষ জিনিস আছে কিন্তু সে জানে না? রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আবার ডায়েরিটা নিয়ে পড়তে বসলাম। মানচিত্রটাও দেখলাম। এটা লালবাগ কেল্লার একটা বিশেষ মানচিত্র। কিছু গোপন পথ দেখানো আছে। ডায়েরিতে আরও লেখা, গুপ্তধনের খোঁজে একদল লোভী মানুষ আছে। তাদের নেতা হচ্ছে জগৎ শেঠ। সে একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় সে একজন গুপ্তধন শিকারী। গত 50 বছর ধরে সে আমাদের পরিবারের পেছনে লেগে আছে। তার কয়েকজন সাহায্যকারী আছে, করিম উদ্দিন, নাসির উদ্দিন আর রমজান আলী। এই কারণেই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়ে থাকি। কিন্তু এখন সময় এসেছে। তোমাদের রক্ষা করার জন্য আমাদের প্রথমে গুপ্তধন খুঁজে বের করতে হবে। তারপর সেটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে। আমি ভয়ে কাঁপছিলাম। করিম উদ্দিন? এই নামটা তো রফিক বলেছিল। সেই লোকটাই তাহলে জগৎ শেঠের মানুষ। পরের দিন সকালে রুমা বেগম আবার এলো। এবার তার সাথে একটা ছোট মেয়ে। মেয়েটার বয়স হবে 12-13। এই হচ্ছে আপনার নানির সহকারী রিনা ঝি। রুমা বেগম পরিচয় করিয়ে দিলেন। এই মেয়েটি খুব বুদ্ধিমান। আমাদের অভিযানে সাহায্য করবে। রিনা আমার দিকে তাকিয়ে বলল, আপনি ডায়েরি পড়েছেন? হ্যাঁ। কিন্তু আমি এই বিপদের মধ্যে আমার পরিবারকে ফেলতে চাই না। আমি বললাম। আপনার পরিবার ইতিমধ্যে বিপদের মধ্যে আছে। রুমা বেগম বললেন। গতকাল রাতে আপনার বাড়ির চারপাশে 2 জন লোক টহল দিয়েছে। আর রফিক সাহেবের অফিসেও তারা খোঁজ নিয়েছে। আমার মাথা ঘুরে গেল। তাহলে এখন কি করব?
আজ রাতে আমাদের লালবাগ কেল্লায় যেতে হবে, রিনা বলল। নানি আমাকে বলেছেন আপনাদের গাইড করতে গু। রাতে? কিন্তু লালবাগ কেল্লা তো রাতে বন্ধ থাকে গি। আমাদের গোপন পথ আছে, রুমা বেগম হাসলেন। আপনার স্বামীকে এই বিষয়ে বলতেই হবে। দুইজনের চাবি ছাড়া গুপ্তধন খোলা যাবে না গি। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। রফিককে কিভাবে বলবে সব? সে বিশ্বাস করবে? সেদিন বিকালে রফিক অফিস থেকে ফিরে এসে বলল, কাজল, আজ আরও অদ্ভুত ব্যাপার হয়েছে গিউ। কি? সেই করিম উদ্দিন আবার এসেছিল। এবার সে বলল যে আমার দাদার একটা বিশেষ সম্পত্তি আছে। যদি আমি তার সাথে সহযোগিতা করি সে আমাকে কোটি টাকার মালিক বানাবে গু। তুমি কি বলেছিলে? বলেছি আমি কিছু জানি না। কিন্তু সে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে, রফিক চিন্তিত মুখে বলল। এই সুযোগেই আমি রফিককে সব বলার সিদ্ধান্ত নিলাম। রফিক, তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে। কি? আমি রফিককে সব বললাম। নানির চিঠি, ডায়েরি, গুপ্তধনের কাহিনী সব। প্রথমে সে অবিশ্বাসের সাথে তাকাল। এটা কি কোনো সিনেমার গল্প নাকি? রফিক বলল। আমি তাকে ডায়েরি আর মানচিত্র দেখালাম। আমার মায়ের লকেট দেখালাম। তারপর বললাম, তোমার দাদার কোনো বিশেষ জিনিস আছে? হয়তো তুমি খেয়াল করনি গি। রফিক চিন্তা করে বলল, আছে। আমার দাদার একটা আংটি আছে। খুব পুরনো। আমার বাবা সেটা রেখে দিয়েছেন। বলেছেন খুব দামি, বিক্রি করতে নেই গি। সেটা কোথায়? রফিক আমাদের আলমারি থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সের ভিতরে একটা স্বর্ণের আংটি। আংটিতে একটা অদ্ভুত চিহ্ন। আমি আমার মায়ের লকেট আনলাম। দুটো পাশাপাশি রাখার সাথে সাথেই দেখি একটা আশ্চর্য ব্যাপার। লকেট আর আংটির চিহ্ন মিলে একটা সম্পূর্ণ মানচিত্রের মতো তৈরি হয়েছে। এটা দেখ, আমি উত্তেজিত হয়ে বললাম। রফিক অবাক হয়ে দেখল। এটা কিভাবে সম্ভব? এই দুটোই চাবি। একসাথে ব্যবহার করলেই গুপ্তধন খোলা যাবে গু। রাত 9টায় রুমা বেগম আর রিনা এল। আমরা চারজন গোপনে লালবাগ কেল্লার দিকে রওনা দিলাম। রাকিব আর নিশা ঘুমিয়েছিল। লালবাগ কেল্লার কাছে পৌঁছে রিনা একটা গোপন পথ দেখাল। প্রাচীনকালের একটা সুডঙ্গ। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে সুডঙ্গ দিয়ে এগুতে লাগলাম। সুডঙ্গটা অনেক লম্বা। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষের দেয়ালে অনেক পুরনো চিত্রকর্ম। মাঝখানে একটা বড় পাথরের বেদি। এই বেদিতেই লুকানো আছে গুপ্তধন, রিনা বলল। কিন্তু বেদিটা খোলার জন্য 2 চাবি একসাথে ব্যবহার করতে হবে গু। আমি আর রফিক আমাদের চাবি নিয়ে বেদির কাছে গেলাম। বেদির উপরে দুটো ছোট খাঁজ কাটা। একটা লকেটের আকারে, আরেকটা আংটির আকারে। একসাথে বসাতে হবে, রুমা বেগম বললেন। আমরা দুজন একসাথে আমাদের চাবি বসালাম। সাথে সাথেই বেদিটা কাঁপতে শুরু করল। একটা গর্জনের মতো শব্দ। তারপর বেদির উপরের পাথর সরে গেল। ভিতরে দেখি অনেক সোনার গহনা, মণিমুক্তা, প্রাচীন মুদ্রা। সত্যিই একটা বিশাল গুপ্তধন। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এল। হাত উপরে তুলুন সবাই। আমরা চমকে ঘুরে তাকালাম। 3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে বন্দুক। সামনে একজন বয়স্ক মানুষ। নিশ্চয়ই জগৎ শেঠ। অবশেষে পেয়ে গেলাম কি জগৎ শেঠ হাসল। 50 বছর ধরে খোঁজ করেছি এই গুপ্তধনের। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আসব? রুমা বেগম জিজ্ঞেস করলেন। তোমাদের উপর নজর রেখেছি। আর এই মেয়েটা গু। সে রিনার দিকে ইশারা করল, এ আমার গুপ্তচর গু। আমরা সবাই রিনার দিকে তাকালাম। রিনা লজ্জিত মুখে মাথা নিচু করল। দুঃখিত খালা। আমার পরিবারকে হুমকি দিয়েছিল। আমি বাধ্য হয়ে গু। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি অবিশ্বাসের সাথে বললাম। যাই হোক, এখন গুপ্তধন আমার। জগৎ শেঠ এগিয়ে এল। কিন্তু যেই না সে গুপ্তধনের একটা গহনা হাতে নিল, সাথে সাথেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তার হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করল। আহহে! সে চিৎকার করে হাত ছেড়ে দিল। এটা কি হচ্ছে? করিম উদ্দিন ভয়ে বলল। হঠাৎ সুডঙ্গের অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। অভিশাপ! যে কেউ একা গুপ্তধন স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই সেদিকে তাকালাম। একজন বয়স্ক মহিলা এগিয়ে আসছেন। তার পরনে সাদা শাড়ি, মাথায় সাদা ওড়না। নানি! আমি চিৎকার করে বললাম। হ্যাঁ, এই মহিলাই আমার নানি জহুরা বেগম।
তিনি সত্যিই বেঁচে আছেন। জগৎ শেঠ, তুমি আমাদের পরিবারের পেছনে পড়ে থাকার ফল এই কি? নানি বললেন। এই গুপ্তধনে আছে প্রাচীন অভিশাপ। শুধুমাত্র দুই বংশের মানুষ একসাথে থাকলেই এই ধন স্পর্শ করা যায়। জগৎ শেঠের হাত তখনও জ্বলছিল। সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। এটা অসম্ভব। ম্যাজিক টাজিক আমি বিশ্বাস করি না, সে বলল। তাহলে আরেকবার চেষ্টা করো। নানি হাসলেন। জগৎ শেঠ আরেকবার গুপ্তধন স্পর্শ করার চেষ্টা করল। এবার আরও জোরে জ্বলে উঠল তার হাত। সে চিৎকার করে পেছনে সরে গেল। চলো, আমাদের এখান থেকে পালাতে হবে, সে তার সাঙ্গাতদের বলল। তারা দৌড়ে পালিয়ে গেল। নানি আমাদের কাছে এসে বললেন, এবার গুপ্তধন নিরাপদ জায়গায় স্থানান্তর করতে হবে। কিন্তু এই অভিশাপের ব্যাপারটা কি সত্যি? রফিক জিজ্ঞেস করল। নানি হাসলেন। না, এটা ভুজা। আসলে এই গুপ্তধনের সাথে একটা বিশেষ রাসায়নিক পদার্থ মেশানো আছে। যখন অপরিচিত কেউ স্পর্শ করে, তখন তার শরীরের তাপমাত্রার সাথে বিক্রিয়া করে জ্বালাপোড়া সৃষ্টি করে। কিন্তু আমাদের পরিবারের রক্তে একটা বিশেষ গুণ আছে যার জন্য আমাদের কিছু হয় না। তাহলে আপনি কেন এত বছর লুকিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। এই গুপ্তধনের কথা জানাজানি হয়ে গেলে অনেক মানুষ আমাদের পেছনে লাগত। তাই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়েছিলাম। এই রুমা বেগম আমার বিশ্বস্ত সহায়ক। আর রিনা? আমি জিজ্ঞেস করলাম। রিনা আসলে আমাদের দলেরই। সে জগৎ শেঠের দলে গুপ্তচর হিসেবে কাজ করত। আজকে তাদের এখানে নিয়ে আসার জন্যই এই পরিকল্পনা। নানি বললেন। আমি অবাক হয়ে গেলাম। মানে পুরো ব্যাপারটাই একটা ফাঁদ ছিল? হ্যাঁ। আমি জানতাম জগৎ শেঠ অবশ্যই এসে পড়বে। আজকে তাকে দেখিয়ে দিলাম যে এই গুপ্তধন তার কাজে লাগবে না। নানি বললেন। আমরা গুপ্তধন থেকে কিছু জিনিস নিলাম। বাকি সব আবার বেদিতে রেখে দিলাম। নানি বললেন, এগুলো এখানেই নিরাপদ। আর জগৎ শেঠ আর কখনো এদিকে আসবে না। বাড়ি ফেরার পথে নানি বললেন, কাজল, এবার আমি আর লুকিয়ে থাকব না। তোমাদের সাথেই থাকব। আমি খুশিতে নানিকে জড়িয়ে ধরলাম। নানি, আপনি আমাদের বাড়িতেই থাকবেন। পরের দিন সকালে রাকিব আর নিশা যখন নানিকে দেখল, তারা অবাক হয়ে গেল। আমি তাদের সব বললাম। অবশ্য অভিশাপ আর বিপদের কথাগুলো একটু হালকা করে বললাম। রাকিব বলল, মা, এটা তো সিনেমার মতো অ্যাডভেঞ্চার। নিশা বলল, নানি, আপনি আমাদের সাথে আরও অ্যাডভেঞ্চারে যাবেন? নানি হেসে বললেন, হ্যাঁ, অনেক রহস্যময় গল্প আছে আমাদের পরিবারে। একটা একটা করে সব বলব। এভাবেই শেষ হল আমাদের এই রোমাঞ্চকর অভিযান। আমাদের পরিবারে যোগ দিলেন আমার নানি জহুরা বেগম। রুমা বেগম আর রিনাও আমাদের বাড়িতে থেকে যেতে রাজি হল। জগৎ শেঠ আর তার দল আর কখনো আমাদের বিরক্ত করল না। তারা বুঝে গিয়েছিল যে আমাদের পরিবারের সাথে পাঙ্গা নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। গুপ্তধনের একটা অংশ আমরা চ্যারিটির কাজে দান করে দিলাম। বাকিটা আমাদের ভবিষ্যতের জন্য রেখে দিলাম। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার নানিকে ফিরে পাওয়া। এত বছর পর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পেলাম। নানি আমাদের পরিবারের আরও অনেক গোপন ইতিহাসের কথা বলতে শুরু করলেন। জানলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সেনাপতি ছিলেন না, তারা ছিলেন গুপ্তচর, অনুসন্ধানকারী, রহস্য উদ্ঘাটনকারী। এই রক্তেই আছে দুঃসাহসিকতা আর রহস্য উদ্ঘাটনের ক্ষমতা। আমার ছেলে রাকিব আর মেয়ে নিশার মধ্যেও এই গুণ আছে। তারা দুজনেই নানির কাছ থেকে অনেক কিছু শিখতে শুরু করল। রফিকও এই সব ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠল। সে তার দাদার সম্পর্কে আরও জানতে চাইল। নানি তাকে বললেন যে তার দাদাও একজন বিখ্যাত রহস্য উদ্ঘাটনকারী ছিলেন। এভাবেই আমাদের পরিবারে শুরু হল নতুন অধ্যায়। রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারে ভরপুর অধ্যায়। কয়েক সপ্তাহ পরে নানি আমাকে আরেকটা পুরনো ডায়েরি দিলেন। এটা পড়ো। এখানে লেখা আছে আমাদের পরিবারের আরেকটা রহস্যের কথা। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। এবারের রহস্য হচ্ছে একটা প্রাচীন মন্দিরের, যেখানে লুকানো আছে একটা জাদুকরি রত্ন। এটা কি সত্যি? আমি নানিকে জিজ্ঞেস করলাম। অবশ্যই সত্যি। আগামী সপ্তাহে আমরা সেই মন্দিরে যাব। নানি বললেন। রাকিব আর নিশা শুনে উত্তেজিত হয়ে উঠল। আমরাও যাব? অবশ্যই। এটা আমাদের পারিবারিক অভিযান। নানি হাসলেন। আমি বুঝলাম যে আমাদের জীবনে এরকম রোমাঞ্চকর অভিযান আরও আসবে। আমাদের পরিবার এখন একটা রহস্য উদ্ঘাটনকারী দলে পরিণত হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, জীবন এখন আর একঘেয়ে নয়। প্রতিদিনই কিছু না কিছু নতুন রহস্য, নতুন অভিযান।
রফিক অফিসে তার বন্ধুদের কাছে এই অভিযানের গল্প বলে। অবশ্য সবাই মনে করে সে গল্প বানিয়ে বলছে। রাকিব বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুদের কাছে এই অভিযানের কথা বলে। তারাও প্রথমে বিশ্বাস করে না। নিশা স্কুলে তার বান্ধবীদের কাছে নানির গল্প বলে। তারা সবাই নানিকে দেখতে চায়। আমার মনে হয় আমাদের পরিবারে এখন যে পরিবর্তন এসেছে সেটা খুবই ভালো। আমরা সবাই একসাথে রহস্য উদ্ঘাটনের কাজে ব্যস্ত। পরিবারের সবাই একে অন্যের কাছাকাছি এসেছে। নানির আগমনে আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তিনি শুধু আমাদের রহস্য উদ্ঘাটনে সাহায্য করেন না, আমাদের পারিবারিক বন্ধনও আরও মজবুত করেছেন। এভাবেই শেষ হয় আমাদের প্রথম রহস্যময় অভিযান। কিন্তু এটা কোনো শেষ নয়, বরং শুরু। আমাদের সামনে অপেক্ষা করে আছে আরও অনেক রোমাঞ্চকর অভিযান। যে পরিবার একসময় ছিল সাধারণ, সে পরিবার এখন হয়ে উঠেছে রহস্য উদ্ঘাটনকারী একটি দল। আর এই দলের নেতৃত্বে আছেন আমার প্রিয় নানি জহুরা বেগম। কাজ করতে হবে। আজ দুপুর 2টার সময় তুমি একা পুরান ঢাকার চকবাজারের রহমত মিয়ার দোকানে যাবে। সেখানে আমার পাঠানো একটা প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজে আছে আমাদের পরিবারের ইতিহাস এবং গুপ্তধনের মানচিত্র। মনে রেখো, কাউকে এই বিষয়ে কিছু বলবে না, এমনকি তোমার স্বামীকেও না। এই রহস্যে জড়িয়ে আছে এমন শক্তিশালী মানুষেরা যারা আমাদের পরিবারকে শেষ করে দিতে চায়। রুমা বেগম আমার বিশ্বস্ত সহযোগী। তার কথা শুনবে। তোমার নানি জহুরা বেগম। চিঠি পড়া শেষ হলে আমি রুমা বেগমের দিকে তাকালাম। এটা কি সত্যি? আমার নানি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ, একদম সত্যি। এবং আপনি বিপদে আছেন। গত কয়েকদিন ধরে কিছু সন্দেহজনক মানুষ আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা আপনার পরিবারের খোঁজ নিচ্ছে কি? আমার গা ছমছম করে উঠল। কি ধরনের মানুষ? যারা গুপ্তধনের সন্ধানে আছে। তারা জানে যে আপনার পরিবারের কাছে গুপ্তধনের চাবি আছে, রুমা বেগম গুরুগম্ভীর স্বরে বললেন। চাবি? কি চাবি? রুমা বেগম তার হাত থেকে একটা ছোট্ট সোনার চেইন বের করলেন। চেইনে একটা অদ্ভুত আকৃতির লকেট। এটা দেখেছেন কোথাও? আমি লকেটটা দেখে চমকে উঠলাম। একই রকম একটা লকেট আমার মায়ের কাছে ছিল। মা মারা যাওয়ার পর সেটা আমি রেখে দিয়েছিলাম। আমার মায়ের কাছে এরকম একটা ছিলও, আমি বললাম। সেটাই। সেই লকেটের ভিতরে আছে গুপ্তধনের প্রথম চাবি। আর আপনার স্বামী রফিকের পরিবারের কাছে আছে দ্বিতীয় চাবি। রফিকের পরিবার? তার মানে কি? হ্যাঁ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনারা দুজন বিয়ে করেছেন। এটা নিয়তি। দুই পরিবারের চাবি একত্রিত করে গুপ্তধন উদ্ধার করার জন্যই এই বিয়ে হয়েছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এত রহস্য একসাথে, কিন্তু রফিক কি জানে এই বিষয়ে? না, তার বাবা তাকে কিছু বলেননি। কিন্তু এখন সময় এসেছে সব সত্য প্রকাশ করার। রুমা বেগম উঠে দাঁড়ালেন। আমি যাচ্ছি। মনে রাখবেন, দুপুর 2টায় চকবাজারে রহমত মিয়ার দোকান। আর কাউকে বলবেন না। রুমা বেগম চলে যাওয়ার পর আমি একা বসে চিঠিটা আবার পড়লাম। এত বছর পর নানির কাছ থেকে চিঠি। আর এই গুপ্তধনের কথা। মাথায় হাজারটা প্রশ্ন। রফিক অফিসে চলে গেল, নিশা স্কুলে গেল। রাকিব তখনও ঘুমাচ্ছিল। আমি একা বসে ভাবতে লাগলাম। মায়ের লকেটটা কোথায় রেখেছিলাম? আমি আমাদের বেডরুমে গিয়ে আলমারি খুললাম। একটা পুরনো বাক্সে মায়ের জিনিসপত্র রাখা ছিল। বাক্সটা খুলে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর পেলাম সেই লকেট। লকেটটা হাতে নিয়ে দেখি এটা যে কত সুন্দর। সোনার কাজ, ছোট ছোট হীরার পাথর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, লকেটটা খোলার কোনো উপায় দেখতে পাচ্ছি না। হঠাৎ রাকিব ঘুম থেকে উঠে এল। মা, তুমি কি করছো? কিছু না বাবা। মায়ের পুরনো জিনিসপত্র দেখছিলাম। আমি তাড়াতাড়ি লকেটটা লুকিয়ে ফেললাম। রাকিব নাশতা খেয়ে বলল, মা, আজ আমার ক্লাস নেই। তুমি কোথাও যাবে? হ্যাঁ, একটু কাজ আছে পুরান ঢাকায়। আমি বললাম। আমিও যাব তাহলে। তুমি একা একা যেও না। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। রুমা বেগম বলেছিলেন একা যেতে। কিন্তু রাকিবকে কিভাবে বারণ করব? না বাবা, তুমি বাড়িতে থাক। আমি তাড়াতাড়ি চলে আসব। দুপুরের দিকে আমি তৈরি হয়ে বের হলাম। পুরান ঢাকার চকবাজার। বহুদিন পর এদিকে আসা। রহমত মিয়ার দোকান খুঁজতে লাগলাম। চকবাজারের গোলকধাঁধার মতো সরু গলি। একের পর এক দোকান।
অবশেষে পেলাম রহমত মিয়ার দোকান। পুরনো বইয়ের দোকান। দোকানের মালিক একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি। আপনি রহমত মিয়া? আমি জিজ্ঞেস করলাম। জি হ্যাঁ। আপনি? আমি কাজল চৌধুরী। আমার জন্য একটা প্যাকেজ আছে গি। রহমত মিয়া আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আহা, জহুরা বেগমের নাতনি। হ্যাঁ হ্যাঁ। আপনার প্যাকেজ প্রস্তুত গু। তিনি দোকানের ভিতর থেকে একটা বড় খাম নিয়ে এলেন। এটা আপনার নানি পাঠিয়েছেন। খুব যত্ন করে রাখবেন। আমি খামটা নিয়ে ধন্যবাদ দিলাম। রহমত মিয়া বললেন, বেগম সাহেবা বলেছেন এটা ঘরে গিয়ে খুলবেন। আর কাউকে দেখাবেন না গি। বাড়ি ফিরে এসে আমি আমার রুমে গিয়ে খামটা খুললাম। ভিতরে কি যে আছে? একটা পুরনো ডায়েরি, কিছু ছবি, একটা মানচিত্র আর একটা চিঠি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। এটা আমার নানির ডায়েরি। সব বাংলায় লেখা। পড়তে পড়তে আমার চোখ বড় বড় হয়ে গেল। ডায়েরিতে লেখা, আমাদের পরিবার আসলে মোগল আমলের একটি প্রভাবশালী পরিবার ছিল। আমাদের পূর্বপুরুষ আকবর বাদশাহর একজন প্রিয় সেনাপতি ছিলেন। তার নাম ছিল খান আলী চৌধুরী। বাদশাহ তাকে একটি বিশাল গুপ্তধন দিয়েছিলেন তার বীরত্বের পুরস্কার হিসেবে। কিন্তু আওরঙ্গজেবের সময় রাজনৈতিক কারণে খান আলী চৌধুরীকে পালিয়ে যেতে হয়। তিনি তার গুপ্তধন লুকিয়ে রাখেন এবং একটি বিশেষ চাবি তৈরি করেন। নিরাপত্তার জন্য চাবিটি 2 ভাগে ভাগ করে দেন তার 2 ছেলেকে। এক ভাগ চৌধুরী বংশে, আরেক ভাগ যায় খান বংশে। পরবর্তীতে খান বংশ হয়ে যায় খান থেকে খান, আর পরে হয় রায়, তারপর হয় ইসলাম, সবশেষে হয় রহমান পরিবার। রফিকের দাদার আসল নাম ছিল আব্দুল রহমান। পরে তিনি চৌধুরী পদবি নেন। আমার মাথা ঘুরে গেল। তাহলে রফিক আর আমি আসলে 2 ভাগের চাবির ধারক। এটা কি কাকতালীয় হতে পারে যে আমাদের বিয়ে হয়েছে? ডায়েরি আরও পড়তে লাগলাম। গুপ্তধনটি লুকানো আছে ঢাকার লালবাগ কেল্লার নিচে একটি গোপন কক্ষে। কিন্তু এই গুপ্তধন নিয়ে আছে এক ভয়াবহ অভিশাপ। যে কেউ একা এই গুপ্তধন স্পর্শ করবে তার মৃত্যু অবধারিত। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই অভিশাপ থেকে রক্ষা পাওয়া যাবে। অভিশাপ? আমার গা ছমছম করে উঠল। তাহলে এটা কি ঠিক হবে এই গুপ্তধনের সন্ধানে যাওয়া? হঠাৎ বাইরে থেকে রফিকের আওয়াজ পেলাম। সে অফিস থেকে ফিরেছে। আমি তাড়াতাড়ি সব কিছু লুকিয়ে রাখলাম। কাজল, তুমি কোথায়? রফিক ডাকল। আসছি। আমি জবাব দিলাম। রাতের খাওয়ার সময় রফিক বলল, কাজল, আজ অফিসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি হয়েছে? একজন লোক এসেছিল আমার সাথে দেখা করতে। সে আমার পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে চাইছিল, বিশেষ করে আমার দাদার সম্পর্কে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কে ছিল সে? নাম বলেছে করিম উদ্দিন। বয়স হবে 50-এর কাছাকাছি। দেখতে বেশ সন্দেহজনক। রফিক বলল। সে কি চাইছিল? আমার দাদার কোনো পুরনো জিনিসপত্র আছে কিনা জানতে চাইছিল, বিশেষ করে কোনো গহনা বা লকেট। আমি প্রায় চমকে উঠতাম। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। তুমি কি বলেছিলে? বলেছি কিছু নেই। দাদার কোনো জিনিস আমাদের কাছে নেই, রফিক বলল। কিন্তু আসলেই তো কিছু নেই। আমার মনে পড়ছে না দাদার কোনো বিশেষ জিনিস। কি? আমি চুপ করে রইলাম। কিভাবে বলব যে তার দাদার বিশেষ জিনিস আছে কিন্তু সে জানে না? রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আবার ডায়েরিটা নিয়ে পড়তে বসলাম। মানচিত্রটাও দেখলাম। এটা লালবাগ কেল্লার একটা বিশেষ মানচিত্র। কিছু গোপন পথ দেখানো আছে। ডায়েরিতে আরও লেখা, গুপ্তধনের খোঁজে একদল লোভী মানুষ আছে। তাদের নেতা হচ্ছে জগৎ শেঠ। সে একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় সে একজন গুপ্তধন শিকারী। গত 50 বছর ধরে সে আমাদের পরিবারের পেছনে লেগে আছে। তার কয়েকজন সাহায্যকারী আছে, করিম উদ্দিন, নাসির উদ্দিন আর রমজান আলী। এই কারণেই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়ে থাকি। কিন্তু এখন সময় এসেছে। তোমাদের রক্ষা করার জন্য আমাদের প্রথমে গুপ্তধন খুঁজে বের করতে হবে। তারপর সেটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে। আমি ভয়ে কাঁপছিলাম। করিম উদ্দিন? এই নামটা তো রফিক বলেছিল। সেই লোকটাই তাহলে জগৎ শেঠের মানুষ। পরের দিন সকালে রুমা বেগম আবার এলো। এবার তার সাথে একটা ছোট মেয়ে। মেয়েটার বয়স হবে 12-13। এই হচ্ছে আপনার নানির সহকারী রিনা ঝি। রুমা বেগম পরিচয় করিয়ে দিলেন। এই মেয়েটি খুব বুদ্ধিমান।
আমাদের অভিযানে সাহায্য করবে গু। রিনা আমার দিকে তাকিয়ে বলল, আপনি ডায়েরি পড়েছেন? হ্যাঁ। কিন্তু আমি এই বিপদের মধ্যে আমার পরিবারকে ফেলতে চাই না গিয়ে আমি বললাম। আপনার পরিবার ইতিমধ্যে বিপদের মধ্যে আছে কি? রুমা বেগম বললেন। গতকাল রাতে আপনার বাড়ির চারপাশে 2 জন লোক টহল দিয়েছে। আর রফিক সাহেবের অফিসেও তারা খোঁজ নিয়েছে গু। আমার মাথা ঘুরে গেল। তাহলে এখন কি করব? আজ রাতে আমাদের লালবাগ কেল্লায় যেতে হবে কি? রিনা বলল। নানি আমাকে বলেছেন আপনাদের গাইড করতে গু। রাতে? কিন্তু লালবাগ কেল্লা তো রাতে বন্ধ থাকে গি। আমাদের গোপন পথ আছে কি? রুমা বেগম হাসলেন। আপনার স্বামীকে এই বিষয়ে বলতেই হবে। 2 জনের চাবি ছাড়া গুপ্তধন খোলা যাবে না গি। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। রফিককে কিভাবে বলবে সব? সে বিশ্বাস করবে? সেদিন বিকালে রফিক অফিস থেকে ফিরে এসে বলল, কাজল, আজ আরও অদ্ভুত ব্যাপার হয়েছে গিউ। কি? সেই করিম উদ্দিন আবার এসেছিল। এবার সে বলল যে আমার দাদার একটা বিশেষ সম্পত্তি আছে। যদি আমি তার সাথে সহযোগিতা করি সে আমাকে কোটি টাকার মালিক বানাবে গু। তুমি কি বলেছিলে? বলেছি আমি কিছু জানি না। কিন্তু সে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে। রফিক চিন্তিত মুখে বলল। এই সুযোগেই আমি রফিককে সব বলার সিদ্ধান্ত নিলাম। রফিক, তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে। কি? আমি রফিককে সব বললাম। নানির চিঠি, ডায়েরি, গুপ্তধনের কাহিনী সব। প্রথমে সে অবিশ্বাসের সাথে তাকাল। এটা কি কোনো সিনেমার গল্প নাকি? রফিক বলল। আমি তাকে ডায়েরি আর মানচিত্র দেখালাম। আমার মায়ের লকেট দেখালাম। তারপর বললাম, তোমার দাদার কোনো বিশেষ জিনিস আছে? হয়তো তুমি খেয়াল করনি গি। রফিক চিন্তা করে বলল, আছে। আমার দাদার একটা আংটি আছে। খুব পুরনো। আমার বাবা সেটা রেখে দিয়েছেন। বলেছেন খুব দামি, বিক্রি করতে নেই গি। সেটা কোথায়? রফিক আমাদের আলমারি থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সের ভিতরে একটা স্বর্ণের আংটি। আংটিতে একটা অদ্ভুত চিহ্ন। আমি আমার মায়ের লকেট আনলাম। দুটো পাশাপাশি রাখার সাথে সাথেই দেখি একটা আশ্চর্য ব্যাপার। লকেট আর আংটির চিহ্ন মিলে একটা সম্পূর্ণ মানচিত্রের মতো তৈরি হয়েছে। এটা দেখ, আমি উত্তেজিত হয়ে বললাম। রফিক অবাক হয়ে দেখল। এটা কিভাবে সম্ভব? এই দুটোই চাবি। একসাথে ব্যবহার করলেই গুপ্তধন খোলা যাবে গু। রাত 9টায় রুমা বেগম আর রিনা এল। আমরা 4 জন গোপনে লালবাগ কেল্লার দিকে রওনা দিলাম। রাকিব আর নিশা ঘুমিয়েছিল। লালবাগ কেল্লার কাছে পৌঁছে রিনা একটা গোপন পথ দেখাল। প্রাচীনকালের একটা সুডঙ্গ। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে সুডঙ্গ দিয়ে এগুতে লাগলাম। সুডঙ্গটা অনেক লম্বা। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষের দেয়ালে অনেক পুরনো চিত্রকর্ম। মাঝখানে একটা বড় পাথরের বেদি। এই বেদিতেই লুকানো আছে গুপ্তধন, রিনা বলল। কিন্তু বেদিটা খোলার জন্য 2 চাবি একসাথে ব্যবহার করতে হবে গু। আমি আর রফিক আমাদের চাবি নিয়ে বেদির কাছে গেলাম। বেদির উপরে 2টো ছোট খাঁজ কাটা। একটা লকেটের আকারে, আরেকটা আংটির আকারে। একসাথে বসাতে হবে, রুমা বেগম বললেন। আমরা 2 জন একসাথে আমাদের চাবি বসালাম। সাথে সাথেই বেদিটা কাঁপতে শুরু করল। একটা গর্জনের মতো শব্দ। তারপর বেদির উপরের পাথর সরে গেল। ভিতরে দেখি অনেক সোনার গহনা, মণিমুক্তা, প্রাচীন মুদ্রা। সত্যিই একটা বিশাল গুপ্তধন। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এল। হাত উপরে তুলুন সবাই। আমরা চমকে ঘুরে তাকালাম। 3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে বন্দুক। সামনে একজন বয়স্ক মানুষ। নিশ্চয়ই জগৎ শেঠ। অবশেষে পেয়ে গেলাম কি জগৎ শেঠ হাসল। 50 বছর ধরে খোঁজ করেছি এই গুপ্তধনের। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আসব? রুমা বেগম জিজ্ঞেস করলেন। তোমাদের উপর নজর রেখেছি। আর এই মেয়েটা গু। সে রিনার দিকে ইশারা করল, এ আমার গুপ্তচর গু। আমরা সবাই রিনার দিকে তাকালাম। রিনা লজ্জিত মুখে মাথা নিচু করল। দুঃখিত খালা। আমার পরিবারকে হুমকি দিয়েছিল। আমি বাধ্য হয়ে গু। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি অবিশ্বাসের সাথে বললাম। যাই হোক, এখন গুপ্তধন আমার। জগৎ শেঠ এগিয়ে এল। কিন্তু যেই না সে গুপ্তধনের একটা গহনা হাতে নিল, সাথে সাথেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তার হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করল। আহহে! সে চিৎকার করে হাত ছেড়ে দিল।
এটা কি হচ্ছে? করিম উদ্দিন ভয়ে বলল। হঠাৎ সুডঙ্গের অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। অভিশাপ! যে কেউ একা গুপ্তধন স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই সেদিকে তাকালাম। একজন বয়স্ক মহিলা এগিয়ে আসছেন। তার পরনে সাদা শাড়ি, মাথায় সাদা ওড়না। নানি, আমি চিৎকার করে বললাম। হ্যাঁ, এই মহিলাই আমার নানি জহুরা বেগম। তিনি সত্যিই বেঁচে আছেন। জগৎ শেঠ, তুমি আমাদের পরিবারের পেছনে পড়ে থাকার ফল এই কি? নানি বললেন। এই গুপ্তধনে আছে প্রাচীন অভিশাপ। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই ধন স্পর্শ করা যায়। জগৎ শেঠের হাত তখনও জ্বলছিল। সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। এটা অসম্ভব। ম্যাজিক টাজিক আমি বিশ্বাস করি না, সে বলল। তাহলে আরেকবার চেষ্টা করো। নানি হাসলেন। জগৎ শেঠ আরেকবার গুপ্তধন স্পর্শ করার চেষ্টা করল। এবার আরও জোরে জ্বলে উঠল তার হাত। সে চিৎকার করে পেছনে সরে গেল। চলো, আমাদের এখান থেকে পালাতে হবে, সে তার সাংবাদিকদের বলল। তারা দৌড়ে পালিয়ে গেল। নানি আমাদের কাছে এসে বললেন, এবার গুপ্তধন নিরাপদ জায়গায় স্থানান্তর করতে হবে। কিন্তু এই অভিশাপের ব্যাপারটা কি সত্যি? রফিক জিজ্ঞেস করল। নানি হাসলেন। না, এটা ভুজা। আসলে এই গুপ্তধনের সাথে একটা বিশেষ রাসায়নিক পদার্থ মেশানো আছে। যখন অপরিচিত কেউ স্পর্শ করে, তখন তার শরীরের তাপমাত্রার সাথে বিক্রিয়া করে জ্বালাপোড়া সৃষ্টি করে। কিন্তু আমাদের পরিবারের রক্তে একটা বিশেষ গুণ আছে যার জন্য আমাদের কিছু হয় না। তাহলে আপনি কেন এত বছর লুকিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। এই গুপ্তধনের কথা জানাজানি হয়ে গেলে অনেক মানুষ আমাদের পেছনে লাগত। তাই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়েছিলাম। এই রুমা বেগম আমার বিশ্বস্ত সহায়ক। আর রিনা? আমি জিজ্ঞেস করলাম। রিনা আসলে আমাদের দলেরই। সে জগৎ শেঠের দলে গুপ্তচর হিসেবে কাজ করত। আজকে তাদের এখানে নিয়ে আসার জন্যই এই পরিকল্পনা, নানি বললেন। আমি অবাক হয়ে গেলাম। মানে পুরো ব্যাপারটাই একটা ফাঁদ ছিল? হ্যাঁ। আমি জানতাম জগৎ শেঠ অবশ্যই এসে পড়বে। আজকে তাকে দেখিয়ে দিলাম যে এই গুপ্তধন তার কাজে লাগবে না। নানি বললেন। আমরা গুপ্তধন থেকে কিছু জিনিস নিলাম। বাকি সব আবার বেদিতে রেখে দিলাম। নানি বললেন, এগুলো এখানেই নিরাপদ। আর জগৎ শেঠ আর কখনো এদিকে আসবে না। বাড়ি ফেরার পথে নানি বললেন, কাজল, এবার আমি আর লুকিয়ে থাকব না। তোমাদের সাথেই থাকব। আমি খুশিতে নানিকে জড়িয়ে ধরলাম। নানি, আপনি আমাদের বাড়িতেই থাকবেন। পরের দিন সকালে রাকিব আর নিশা যখন নানিকে দেখল, তারা অবাক হয়ে গেল। আমি তাদের সব বললাম। অবশ্য অভিশাপ আর বিপদের কথাগুলো একটু হালকা করে বললাম। রাকিব বলল, মা, এটা তো সিনেমার মতো অ্যাডভেঞ্চার। নিশা বলল, নানি, আপনি আমাদের সাথে আরও অ্যাডভেঞ্চারে যাবেন? নানি হেসে বললেন, হ্যাঁ, অনেক রহস্যময় গল্প আছে আমাদের পরিবারে। একটা একটা করে সব বলবো। এভাবেই শেষ হলো আমাদের এই রোমাঞ্চকর অভিযান। আমাদের পরিবারে যোগ দিলেন আমার নানি জহুরা বেগম। রুমা বেগম আর রিনাও আমাদের বাড়িতে থেকে যেতে রাজি হল। জগৎ শেঠ আর তার দল আর কখনো আমাদের বিরক্ত করল না। তারা বুঝে গিয়েছিল যে আমাদের পরিবারের সাথে পাঙ্গা নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। গুপ্তধনের একটা অংশ আমরা চ্যারিটির কাজে দান করে দিলাম। বাকিটা আমাদের ভবিষ্যতের জন্য রেখে দিলাম। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার নানিকে ফিরে পাওয়া। এত বছর পর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পেলাম। নানি আমাদের পরিবারের আরও অনেক গোপন ইতিহাসের কথা বলতে শুরু করলেন। জানলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সেনাপতি ছিলেন না, তারা ছিলেন গুপ্তচর, অনুসন্ধানকারী, রহস্য উদ্ঘাটনকারী। এই রক্তেই আছে দুঃসাহসিকতা আর রহস্য উদ্ঘাটনের ক্ষমতা। আমার ছেলে রাকিব আর মেয়ে নিশার মধ্যেও এই গুণ আছে। তারা দুজনেই নানির কাছ থেকে অনেক কিছু শিখতে শুরু করল। রফিকও এই সব ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠল। সে তার দাদার সম্পর্কে আরও জানতে চাইল। নানি তাকে বললেন যে তার দাদাও একজন বিখ্যাত রহস্য উদ্ঘাটনকারী ছিলেন। এভাবেই আমাদের পরিবারে শুরু হল নতুন অধ্যায়। রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারে ভরপুর অধ্যায়। কয়েক সপ্তাহ পরে নানি আমাকে আরেকটা পুরনো ডায়েরি দিলেন। এটা পড়ো। এখানে লেখা আছে আমাদের পরিবারের আরেকটা রহস্যের কথা। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। এবারের রহস্য হচ্ছে একটা প্রাচীন মন্দিরের, যেখানে লুকানো আছে একটা জাদুকরি রত্ন। এটা কি সত্যি? আমি নানিকে জিজ্ঞেস করলাম। অবশ্যই সত্যি। আগামী সপ্তাহে আমরা সেই মন্দিরে যাব, নানি বললেন।
রাকিব আর নিশা শুনে উত্তেজিত হয়ে উঠল। আমরাও যাব? অবশ্যই। এটা আমাদের পারিবারিক অভিযান। ও নানি হাসলেন। আমি বুঝলাম যে আমাদের জীবনে এরকম রোমাঞ্চকর অভিযান আরও আসবে। আমাদের পরিবার এখন একটা রহস্য উদ্ঘাটনকারী দলে পরিণত হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, জীবন এখন আর একঘেয়ে নয়। প্রতিদিনই কিছু না কিছু নতুন রহস্য, নতুন অভিযান। রফিক অফিসে তার বন্ধুদের কাছে এই অভিযানের গল্প বলে। অবশ্য সবাই মনে করে সে গল্প বানিয়ে বলছে। রাকিব বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুদের কাছে এই অভিযানের কথা বলে। তারাও প্রথমে বিশ্বাস করে না। নিশা স্কুলে তার বান্ধবীদের কাছে নানির গল্প বলে। তারা সবাই নানিকে দেখতে চায়। আমার মনে হয় আমাদের পরিবারে এখন যে পরিবর্তন এসেছে সেটা খুবই ভালো। আমরা সবাই একসাথে রহস্য উদ্ঘাটনের কাজে ব্যস্ত। পরিবারের সবাই একে অন্যের কাছাকাছি এসেছে। নানির আগমনে আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তিনি শুধু আমাদের রহস্য উদ্ঘাটনে সাহায্য করেন না, আমাদের পারিবারিক বন্ধনও আরও মজবুত করেছেন। এভাবেই শেষ হয় আমাদের প্রথম রহস্যময় অভিযান। কিন্তু এটা কোনো শেষ নয়, বরং শুরু। আমাদের সামনে অপেক্ষা করে আছে আরও অনেক রোমাঞ্চকর অভিযান। যে পরিবার একসময় ছিল সাধারণ, সে পরিবার এখন হয়ে উঠেছে রহস্য উদ্ঘাটনকারী একটি দল। আর এই দলের নেতৃত্বে আছেন আমার প্রিয় নানি জহুরা বেগম। কাজ করতে হবে। আজ দুপুর 2টার সময় তুমি একা পুরান ঢাকার চকবাজারের রহমত মিয়ার দোকানে যাবে। সেখানে আমার পাঠানো একটা প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজে আছে আমাদের পরিবারের ইতিহাস এবং গুপ্তধনের মানচিত্র। মনে রেখো, কাউকে এই বিষয়ে কিছু বলবে না। এমনকি তোমার স্বামীকেও না। এই রহস্যে জড়িয়ে আছে এমন শক্তিশালী মানুষেরা যারা আমাদের পরিবারকে শেষ করে দিতে চায়। রুমা বেগম আমার বিশ্বস্ত সহযোগী। তার কথা শুনবে। তোমার নানি জহুরা বেগম। চিঠি পড়া শেষ হলে আমি রুমা বেগমের দিকে তাকালাম। এটা কি সত্যি? আমার নানি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ, একদম সত্যি। এবং আপনি বিপদে আছেন। গত কয়েকদিন ধরে কিছু সন্দেহজনক মানুষ আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা আপনার পরিবারের খোঁজ নিচ্ছে কি? আমার গা ছমছম করে উঠল। কি ধরনের মানুষ? যারা গুপ্তধনের সন্ধানে আছে। তারা জানে যে আপনার পরিবারের কাছে গুপ্তধনের চাবি আছে। রুমা বেগম গুরুগম্ভীর স্বরে বললেন। চাবি? কি চাবি? রুমা বেগম তার হাত থেকে একটা ছোট্ট সোনার চেইন বের করলেন। চেইনে একটা অদ্ভুত আকৃতির লকেট। এটা দেখেছেন কোথাও? আমি লকেটটা দেখে চমকে উঠলাম। একই রকম একটা লকেট আমার মায়ের কাছে ছিল। মা মারা যাওয়ার পর সেটা আমি রেখে দিয়েছিলাম। আমার মায়ের কাছে এরকম একটা ছিলও। আমি বললাম। সেটাই। সেই লকেটের ভিতরে আছে গুপ্তধনের প্রথম চাবি। আর আপনার স্বামী রফিকের পরিবারের কাছে আছে দ্বিতীয় চাবি। রফিকের পরিবার? তার মানে কি? হ্যাঁ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনারা দুজন বিয়ে করেছেন। এটা নিয়তি। দুই পরিবারের চাবি একত্রিত করে গুপ্তধন উদ্ধার করার জন্যই এই বিয়ে হয়েছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এত রহস্য একসাথে, কিন্তু রফিক কি জানে এই বিষয়ে? না, তার বাবা তাকে কিছু বলেননি। কিন্তু এখন সময় এসেছে সব সত্য প্রকাশ করার। রুমা বেগম উঠে দাঁড়ালেন। আমি যাচ্ছি। মনে রাখবেন, দুপুর 2টায় চকবাজারে রহমত মিয়ার দোকান। আর কাউকে বলবেন না। রুমা বেগম চলে যাওয়ার পর আমি একা বসে চিঠিটা আবার পড়লাম। এত বছর পর নানির কাছ থেকে চিঠি। আর এই গুপ্তধনের কথা। মাথায় হাজারটা প্রশ্ন। রফিক অফিসে চলে গেল, নিশা স্কুলে গেল। রাকিব তখনও ঘুমাচ্ছিল। আমি একা বসে ভাবতে লাগলাম। মায়ের লকেটটা কোথায় রেখেছিলাম? আমি আমাদের বেডরুমে গিয়ে আলমারি খুললাম। একটা পুরনো বাক্সে মায়ের জিনিসপত্র রাখা ছিল। বাক্সটা খুলে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর পেলাম সেই লকেট। লকেটটা হাতে নিয়ে দেখি এটা যে কত সুন্দর। সোনার কাজ, ছোট ছোট হীরার পাথর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, লকেটটা খোলার কোনো উপায় দেখতে পাচ্ছি না। হঠাৎ রাকিব ঘুম থেকে উঠে এল। মা, তুমি কি করছ? কিছু না বাবা। মায়ের পুরনো জিনিসপত্র দেখছিলাম। আমি তাড়াতাড়ি লকেটটা লুকিয়ে ফেললাম। রাকিব নাশতা খেয়ে বলল, মা, আজ আমার ক্লাস নেই। তুমি কোথাও যাবে? হ্যাঁ, একটু কাজ আছে পুরান ঢাকায়। আমি বললাম। আমিও যাব তাহলে। তুমি একা একা যেও না।
আমি একটু চিন্তায় পড়ে গেলাম। রুমা বেগম বলেছিলেন একা যেতে। কিন্তু রাকিবকে কিভাবে বারণ করব? না বাবা, তুমি বাড়িতে থাক। আমি তাড়াতাড়ি চলে আসব। দুপুরের দিকে আমি তৈরি হয়ে বের হলাম। পুরান ঢাকার চকবাজার। বহুদিন পর এদিকে আসা। রহমত মিয়ার দোকান খুঁজতে লাগলাম। চকবাজারের গোলকধাঁধার মতো সরু গলি। একের পর এক দোকান। অবশেষে পেলাম রহমত মিয়ার দোকান। পুরনো বইয়ের দোকান। দোকানের মালিক একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি। আপনি রহমত মিয়া? আমি জিজ্ঞেস করলাম। জি হ্যাঁ। আপনি? আমি কাজল চৌধুরী। আমার জন্য একটা প্যাকেজ আছে গি। রহমত মিয়া আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আহা, জহুরা বেগমের নাতনি। হ্যাঁ হ্যাঁ। আপনার প্যাকেজ প্রস্তুত গু। তিনি দোকানের ভিতর থেকে একটা বড় খাম নিয়ে এলেন। এটা আপনার নানি পাঠিয়েছেন। খুব যত্ন করে রাখবেন উ। আমি খামটা নিয়ে ধন্যবাদ দিলাম। রহমত মিয়া বললেন, বেগম সাহেবা বলেছেন এটা ঘরে গিয়ে খুলবেন। আর কাউকে দেখাবেন না গি। বাড়ি ফিরে এসে আমি আমার রুমে গিয়ে খামটা খুললাম। ভিতরে কি যে আছে? একটা পুরনো ডায়েরি, কিছু ছবি, একটা মানচিত্র আর একটা চিঠি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। এটা আমার নানির ডায়েরি। সব বাংলায় লেখা। পড়তে পড়তে আমার চোখ বড় বড় হয়ে গেল। ডায়েরিতে লেখা, আমাদের পরিবার আসলে মোগল আমলের একটি প্রভাবশালী পরিবার ছিল। আমাদের পূর্বপুরুষ আকবর বাদশাহর একজন প্রিয় সেনাপতি ছিলেন। তার নাম ছিল খান আলী চৌধুরী। বাদশাহ তাকে একটি বিশাল গুপ্তধন দিয়েছিলেন তার বীরত্বের পুরস্কার হিসেবে। কিন্তু আওরঙ্গজেবের সময় রাজনৈতিক কারণে খান আলী চৌধুরীকে পালিয়ে যেতে হয়। তিনি তার গুপ্তধন লুকিয়ে রাখেন এবং একটি বিশেষ চাবি তৈরি করেন। নিরাপত্তার জন্য চাবিটি দুই ভাগে ভাগ করে দেন তার দুই ছেলেকে। এক ভাগ চৌধুরী বংশে, আরেক ভাগ যায় খান বংশে। পরবর্তীতে খান বংশ হয়ে যায় খান থেকে খান, আর পরে হয় রায়, তারপর হয় ইসলাম, সবশেষে হয় রহমান পরিবার। রফিকের দাদার আসল নাম ছিল আব্দুল রহমান। পরে তিনি চৌধুরী পদবি নেন গু। আমার মাথা ঘুরে গেল। তাহলে রফিক আর আমি আসলে দুই ভাগের চাবির ধারক। এটা কি কাকতালীয় হতে পারে যে আমাদের বিয়ে হয়েছে? ডায়েরি আরও পড়তে লাগলাম। গুপ্তধনটি লুকানো আছে ঢাকার লালবাগ কেল্লার নিচে একটি গোপন কক্ষে। কিন্তু এই গুপ্তধন নিয়ে আছে এক ভয়াবহ অভিশাপ। যে কেউ একা এই গুপ্তধন স্পর্শ করবে তার মৃত্যু অবধারিত। শুধুমাত্র দুই বংশের মানুষ একসাথে থাকলেই এই অভিশাপ থেকে রক্ষা পাওয়া যাবে গু। অভিশাপ? আমার গা ছমছম করে উঠল। তাহলে এটা কি ঠিক হবে এই গুপ্তধনের সন্ধানে যাওয়া? হঠাৎ বাইরে থেকে রফিকের আওয়াজ পেলাম। সে অফিস থেকে ফিরেছে। আমি তাড়াতাড়ি সব কিছু লুকিয়ে রাখলাম। কাজল, তুমি কোথায়? রফিক ডাকল। আসছি কু, আমি জবাব দিলাম। রাতের খাওয়ার সময় রফিক বলল, কাজল, আজ অফিসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে গিউ। কি হয়েছে? একজন লোক এসেছিল আমার সাথে দেখা করতে। সে আমার পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে চাইছিল। বিশেষ করে আমার দাদার সম্পর্কে গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কে ছিল সে? নাম বলেছে করিম উদ্দিন। বয়স হবে 50-এর কাছাকাছি। দেখতে বেশ সন্দেহজনক, রফিক বলল। সে কি চাইছিল? আমার দাদার কোনো পুরনো জিনিসপত্র আছে কিনা জানতে চাইছিল। বিশেষ করে কোনো গহনা বা লকেট। আমি প্রায় চমকে উঠতাম। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। তুমি কি বলেছিলে? বলেছি কিছু নেই। দাদার কোনো জিনিস আমাদের কাছে নেই, রফিক বলল। কিন্তু আসলেই তো কিছু নেই। আমার মনে পড়ছে না দাদার কোনো বিশেষ জিনিস কি। আমি চুপ করে রইলাম। কিভাবে বলব যে তার দাদার বিশেষ জিনিস আছে কিন্তু সে জানে না? রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আবার ডায়েরিটা নিয়ে পড়তে বসলাম। মানচিত্রটাও দেখলাম। এটা লালবাগ কেল্লার একটা বিশেষ মানচিত্র। কিছু গোপন পথ দেখানো আছে। ডায়েরিতে আরও লেখা, গুপ্তধনের খোঁজে একদল লোভী মানুষ আছে। তাদের নেতা হচ্ছে জগৎ শেঠ। সে একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় সে একজন গুপ্তধন শিকারী। গত 50 বছর ধরে সে আমাদের পরিবারের পেছনে লেগে আছে। তার কয়েকজন সাহায্যকারী আছে, করিম উদ্দিন, নাসির উদ্দিন আর রমজান আলী। এই কারণেই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়ে থাকি। কিন্তু এখন সময় এসেছে। তোমাদের রক্ষা করার জন্য আমাদের প্রথমে গুপ্তধন খুঁজে বের করতে হবে।
তারপর সেটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে গু। আমি ভয়ে কাঁপছিলাম। করিম উদ্দিন। এই নামটা তো রফিক বলেছিল। সেই লোকটাই তাহলে জগৎ শেঠের মানুষ। পরের দিন সকালে রুমা বেগম আবার এলো। এবার তার সাথে একটা ছোট মেয়ে। মেয়েটার বয়স হবে 12-13। এই হচ্ছে আপনার নানির সহকারী রিনা ঝি। রুমা বেগম পরিচয় করিয়ে দিলেন। এই মেয়েটি খুব বুদ্ধিমান। আমাদের অভিযানে সাহায্য করবে গু। রিনা আমার দিকে তাকিয়ে বলল, আপনি ডায়েরি পড়েছেন? হ্যাঁ। কিন্তু আমি এই বিপদের মধ্যে আমার পরিবারকে ফেলতে চাই না কি। আমি বললাম, আপনার পরিবার ইতিমধ্যে বিপদের মধ্যে আছে কি? রুমা বেগম বললেন, গতকাল রাতে আপনার বাড়ির চারপাশে 2 জন লোক টহল দিয়েছে। আর রফিক সাহেবের অফিসেও তারা খোঁজ নিয়েছে গু। আমার মাথা ঘুরে গেল। তাহলে এখন কি করব? আজ রাতে আমাদের লালবাগ কেল্লায় যেতে হবে কি? রিনা বলল, নানি আমাকে বলেছেন আপনাদের গাইড করতে গু। রাতে? কিন্তু লালবাগ কেল্লা তো রাতে বন্ধ থাকে গি। আমাদের গোপন পথ আছে কি? রুমা বেগম হাসলেন। আপনার স্বামীকে এই বিষয়ে বলতেই হবে। 2 জনের চাবি ছাড়া গুপ্তধন খোলা যাবে না গি। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। রফিককে কিভাবে বলবে সব? সে বিশ্বাস করবে? সেদিন বিকালে রফিক অফিস থেকে ফিরে এসে বলল, কাজল, আজ আরও অদ্ভুত ব্যাপার হয়েছে গিউ। কি? সেই করিম উদ্দিন আবার এসেছিল। এবার সে বলল যে আমার দাদার একটা বিশেষ সম্পত্তি আছে। যদি আমি তার সাথে সহযোগিতা করি সে আমাকে কোটি টাকার মালিক বানাবে গু। তুমি কি বলেছিলে? বলেছি আমি কিছু জানি না। কিন্তু সে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে। রফিক চিন্তিত মুখে বলল। এই সুযোগেই আমি রফিককে সব বলার সিদ্ধান্ত নিলাম। রফিক, তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে। কি? আমি রফিককে সব বললাম। নানির চিঠি, ডায়েরি, গুপ্তধনের কাহিনী সব। প্রথমে সে অবিশ্বাসের সাথে তাকাল। এটা কি কোনো সিনেমার গল্প নাকি? রফিক বলল। আমি তাকে ডায়েরি আর মানচিত্র দেখালাম। আমার মায়ের লকেট দেখালাম। তারপর বললাম, তোমার দাদার কোনো বিশেষ জিনিস আছে? হয়তো তুমি খেয়াল করনি গি। রফিক চিন্তা করে বলল, আছে। আমার দাদার একটা আংটি আছে। খুব পুরনো। আমার বাবা সেটা রেখে দিয়েছেন। বলেছেন খুব দামি, বিক্রি করতে নেই গি। সেটা কোথায়? রফিক আমাদের আলমারি থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সের ভিতরে একটা স্বর্ণের আংটি। আংটিতে একটা অদ্ভুত চিহ্ন। আমি আমার মায়ের লকেট আনলাম। দুটো পাশাপাশি রাখার সাথে সাথেই দেখি একটা আশ্চর্য ব্যাপার। লকেট আর আংটির চিহ্ন মিলে একটা সম্পূর্ণ মানচিত্রের মতো তৈরি হয়েছে। এটা দেখ, আমি উত্তেজিত হয়ে বললাম। রফিক অবাক হয়ে দেখল। এটা কিভাবে সম্ভব? এই দুটোই চাবি। একসাথে ব্যবহার করলেই গুপ্তধন খোলা যাবে গু। রাত 9টায় রুমা বেগম আর রিনা এল। আমরা 4 জন গোপনে লালবাগ কেল্লার দিকে রওনা দিলাম। রাকিব আর নিশা ঘুমিয়েছিল। লালবাগ কেল্লার কাছে পৌঁছে রিনা একটা গোপন পথ দেখাল। প্রাচীনকালের একটা সুড়ঙ্গ। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে সুড়ঙ্গ দিয়ে এগুতে লাগলাম। সুড়ঙ্গটা অনেক লম্বা। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষের দেয়ালে অনেক পুরনো চিত্রকর্ম। মাঝখানে একটা বড় পাথরের বেদি। এই বেদিতেই লুকানো আছে গুপ্তধন, রিনা বলল। কিন্তু বেদিটা খোলার জন্য 2 চাবি একসাথে ব্যবহার করতে হবে গু। আমি আর রফিক আমাদের চাবি নিয়ে বেদির কাছে গেলাম। বেদির উপরে 2টো ছোট খাঁজ কাটা। একটা লকেটের আকারে, আরেকটা আংটির আকারে। একসাথে বসাতে হবে, রুমা বেগম বললেন। আমরা 2 জন একসাথে আমাদের চাবি বসালাম। সাথে সাথেই বেদিটা কাঁপতে শুরু করল। একটা গর্জনের মতো শব্দ। তারপর বেদির উপরের পাথর সরে গেল। ভিতরে দেখি অনেক সোনার গহনা, মণিমুক্তা, প্রাচীন মুদ্রা। সত্যিই একটা বিশাল গুপ্তধন। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এল। হাত উপরে তুলুন সবাই। আমরা চমকে ঘুরে তাকালাম। 3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে বন্দুক। সামনে একজন বয়স্ক মানুষ। নিশ্চয়ই জগৎ শেঠ। অবশেষে পেয়ে গেলাম কি জগৎ শেঠ হাসল। 50 বছর ধরে খোঁজ করেছি এই গুপ্তধনের। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আসব? রুমা বেগম জিজ্ঞেস করলেন। তোমাদের উপর নজর রেখেছি। আর এই মেয়েটা গু। সে রিনার দিকে ইশারা করল, এ আমার গুপ্তচর গু। আমরা সবাই রিনার দিকে তাকালাম।
রিনা লজ্জিত মুখে মাথা নিচু করল। দুঃখিত খালা। আমার পরিবারকে হুমকি দিয়েছিল। আমি বাধ্য হয়ে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি অবিশ্বাসের সাথে বললাম। যাই হোক, এখন গুপ্তধন আমার জগৎ শেঠ এগিয়ে এল। কিন্তু যেই না সে গুপ্তধনের একটা গহনা হাতে নিল, সাথে সাথেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তার হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করল। আহহে! সে চিৎকার করে হাত ছেড়ে দিল। এটা কি হচ্ছে? করিম উদ্দিন ভয়ে বলল। হঠাৎ সুডঙ্গের অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। অভিশাপ! যে কেউ একা গুপ্তধন স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই সেদিকে তাকালাম। একজন বয়স্ক মহিলা এগিয়ে আসছেন। তার পরনে সাদা শাড়ি, মাথায় সাদা ওড়না। নানি, আমি চিৎকার করে বললাম। হ্যাঁ, এই মহিলাই আমার নানি জহুরা বেগম। তিনি সত্যিই বেঁচে আছেন। জগৎ শেঠ, তুমি আমাদের পরিবারের পেছনে পড়ে থাকার ফল এই কি? নানি বললেন। এই গুপ্তধনে আছে প্রাচীন অভিশাপ। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই ধন স্পর্শ করা যায়। জগৎ শেঠের হাত তখনও জ্বলছিল। সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। এটা অসম্ভব। ম্যাজিক টাজিক আমি বিশ্বাস করি না, সে বলল। তাহলে আরেকবার চেষ্টা করো। নানি হাসলেন। জগৎ শেঠ আরেকবার গুপ্তধন স্পর্শ করার চেষ্টা করল। এবার আরও জোরে জ্বলে উঠল তার হাত। সে চিৎকার করে পেছনে সরে গেল। চলো, আমাদের এখান থেকে পালাতে হবে, সে তার সাঙ্গাতদের বলল। তারা দৌড়ে পালিয়ে গেল। নানি আমাদের কাছে এসে বললেন, এবার গুপ্তধন নিরাপদ জায়গায় স্থানান্তর করতে হবে। কিন্তু এই অভিশাপের ব্যাপারটা কি সত্যি? রফিক জিজ্ঞেস করল। নানি হাসলেন। না, এটা ভুজা। আসলে এই গুপ্তধনের সাথে একটা বিশেষ রাসায়নিক পদার্থ মেশানো আছে। যখন অপরিচিত কেউ স্পর্শ করে, তখন তার শরীরের তাপমাত্রার সাথে বিক্রিয়া করে জ্বালাপোড়া সৃষ্টি করে। কিন্তু আমাদের পরিবারের রক্তে একটা বিশেষ গুণ আছে যার জন্য আমাদের কিছু হয় না। তাহলে আপনি কেন এত বছর লুকিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। এই গুপ্তধনের কথা জানাজানি হয়ে গেলে অনেক মানুষ আমাদের পেছনে লাগত। তাই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়েছিলাম। এই রুমা বেগম আমার বিশ্বস্ত সহায়ক। আর রিনা? আমি জিজ্ঞেস করলাম। রিনা আসলে আমাদের দলেরই। সে জগৎ শেঠের দলে গুপ্তচর হিসেবে কাজ করত। আজকে তাদের এখানে নিয়ে আসার জন্যই এই পরিকল্পনা। নানি বললেন। আমি অবাক হয়ে গেলাম। মানে পুরো ব্যাপারটাই একটা ফাঁদ ছিল? হ্যাঁ। আমি জানতাম জগৎ শেঠ অবশ্যই এসে পড়বে। আজকে তাকে দেখিয়ে দিলাম যে এই গুপ্তধন তার কাজে লাগবে না। নানি বললেন। আমরা গুপ্তধন থেকে কিছু জিনিস নিলাম। বাকি সব আবার বেদিতে রেখে দিলাম। নানি বললেন, এগুলো এখানেই নিরাপদ। আর জগৎ শেঠ আর কখনো এদিকে আসবে না। বাড়ি ফেরার পথে নানি বললেন, কাজল, এবার আমি আর লুকিয়ে থাকব না। তোমাদের সাথেই থাকব। আমি খুশিতে নানিকে জড়িয়ে ধরলাম। নানি, আপনি আমাদের বাড়িতেই থাকবেন। পরের দিন সকালে রাকিব আর নিশা যখন নানিকে দেখল, তারা অবাক হয়ে গেল। আমি তাদের সব বললাম। অবশ্য অভিশাপ আর বিপদের কথাগুলো একটু হালকা করে বললাম। রাকিব বলল, মা, এটা তো সিনেমার মতো অ্যাডভেঞ্চার। নিশা বলল, নানি, আপনি আমাদের সাথে আরও অ্যাডভেঞ্চারে যাবেন? নানি হেসে বললেন, হ্যাঁ, অনেক রহস্যময় গল্প আছে আমাদের পরিবারে। একটা একটা করে সব বলব। এভাবেই শেষ হল আমাদের এই রোমাঞ্চকর অভিযান। আমাদের পরিবারে যোগ দিলেন আমার নানি জহুরা বেগম। রুমা বেগম আর রিনাও আমাদের বাড়িতে থেকে যেতে রাজি হল। জগৎ শেঠ আর তার দল আর কখনো আমাদের বিরক্ত করল না। তারা বুঝে গিয়েছিল যে আমাদের পরিবারের সাথে পাঙ্গা নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। গুপ্তধনের একটা অংশ আমরা চ্যারিটির কাজে দান করে দিলাম। বাকিটা আমাদের ভবিষ্যতের জন্য রেখে দিলাম। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার নানিকে ফিরে পাওয়া। এত বছর পর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পেলাম। নানি আমাদের পরিবারের আরও অনেক গোপন ইতিহাসের কথা বলতে শুরু করলেন। জানলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সেনাপতি ছিলেন না, তারা ছিলেন গুপ্তচর, অনুসন্ধানকারী, রহস্য উদ্ঘাটনকারী। এই রক্তেই আছে দুঃসাহসিকতা আর রহস্য উদ্ঘাটনের ক্ষমতা। আমার ছেলে রাকিব আর মেয়ে নিশার মধ্যেও এই গুণ আছে। তারা দুজনেই নানির কাছ থেকে অনেক কিছু শিখতে শুরু করল। রফিকও এই সব ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠল। সে তার দাদার সম্পর্কে আরও জানতে চাইল। নানি তাকে বললেন যে তার দাদাও একজন বিখ্যাত রহস্য উদ্ঘাটনকারী ছিলেন। এভাবেই আমাদের পরিবারে শুরু হল নতুন অধ্যায়।
রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারে ভরপুর অধ্যায়। কয়েক সপ্তাহ পরে নানি আমাকে আরেকটা পুরনো ডায়েরি দিলেন। এটা পড়ো। এখানে লেখা আছে আমাদের পরিবারের আরেকটা রহস্যের কথা। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। এবারের রহস্য হচ্ছে একটা প্রাচীন মন্দিরের, যেখানে লুকানো আছে একটা জাদুকরি রত্ন। এটা কি সত্যি? আমি নানিকে জিজ্ঞেস করলাম। অবশ্যই সত্যি। আগামী সপ্তাহে আমরা সেই মন্দিরে যাব, নানি বললেন। রাকিব আর নিশা শুনে উত্তেজিত হয়ে উঠল। আমরাও যাব? অবশ্যই। এটা আমাদের পারিবারিক অভিযান। নানি হাসলেন। আমি বুঝলাম যে আমাদের জীবনে এরকম রোমাঞ্চকর অভিযান আরও আসবে। আমাদের পরিবার এখন একটা রহস্য উদ্ঘাটনকারী দলে পরিণত হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, জীবন এখন আর একঘেয়ে নয়। প্রতিদিনই কিছু না কিছু নতুন রহস্য, নতুন অভিযান। রফিক অফিসে তার বন্ধুদের কাছে এই অভিযানের গল্প বলে। অবশ্য সবাই মনে করে সে গল্প বানিয়ে বলছে। রাকিব বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুদের কাছে এই অভিযানের কথা বলে। তারাও প্রথমে বিশ্বাস করে না। নিশা স্কুলে তার বান্ধবীদের কাছে নানির গল্প বলে। তারা সবাই নানিকে দেখতে চায়। আমার মনে হয় আমাদের পরিবারে এখন যে পরিবর্তন এসেছে সেটা খুবই ভালো। আমরা সবাই একসাথে রহস্য উদ্ঘাটনের কাজে ব্যস্ত। পরিবারের সবাই একে অন্যের কাছাকাছি এসেছে। নানির আগমনে আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তিনি শুধু আমাদের রহস্য উদ্ঘাটনে সাহায্য করেন না, আমাদের পারিবারিক বন্ধনও আরও মজবুত করেছেন। এভাবেই শেষ হয় আমাদের প্রথম রহস্যময় অভিযান। কিন্তু এটা কোনো শেষ নয়, বরং শুরু। আমাদের সামনে অপেক্ষা করে আছে আরও অনেক রোমাঞ্চকর অভিযান। যে পরিবার একসময় ছিল সাধারণ, সে পরিবার এখন হয়ে উঠেছে রহস্য উদ্ঘাটনকারী একটি দল। আর এই দলের নেতৃত্বে আছেন আমার প্রিয় নানি জহুরা বেগম। কাজ করতে হবে। আজ দুপুর 2টার সময় তুমি একা পুরান ঢাকার চকবাজারের রহমত মিয়ার দোকানে যাবে। সেখানে আমার পাঠানো একটা প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজে আছে আমাদের পরিবারের ইতিহাস এবং গুপ্তধনের মানচিত্র। মনে রেখো, কাউকে এই বিষয়ে কিছু বলবে না, এমনকি তোমার স্বামীকেও না। এই রহস্যে জড়িয়ে আছে এমন শক্তিশালী মানুষেরা যারা আমাদের পরিবারকে শেষ করে দিতে চায়। রুমা বেগম আমার বিশ্বস্ত সহযোগী। তার কথা শুনবে। তোমার নানি জহুরা বেগম। চিঠি পড়া শেষ হলে আমি রুমা বেগমের দিকে তাকালাম। এটা কি সত্যি? আমার নানি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ, একদম সত্যি। এবং আপনি বিপদে আছেন। গত কয়েকদিন ধরে কিছু সন্দেহজনক মানুষ আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা আপনার পরিবারের খোঁজ নিচ্ছে। আমার গা ছমছম করে উঠল। কি ধরনের মানুষ? যারা গুপ্তধনের সন্ধানে আছে। তারা জানে যে আপনার পরিবারের কাছে গুপ্তধনের চাবি আছে, রুমা বেগম গুরুগম্ভীর স্বরে বললেন। চাবি? কি চাবি? রুমা বেগম তার হাত থেকে একটা ছোট্ট সোনার চেইন বের করলেন। চেইনে একটা অদ্ভুত আকৃতির লকেট। এটা দেখেছেন কোথাও? আমি লকেটটা দেখে চমকে উঠলাম। একই রকম একটা লকেট আমার মায়ের কাছে ছিল। মা মারা যাওয়ার পর সেটা আমি রেখে দিয়েছিলাম। আমার মায়ের কাছে এরকম একটা ছিলও, আমি বললাম। সেটাই। সেই লকেটের ভিতরে আছে গুপ্তধনের প্রথম চাবি। আর আপনার স্বামী রফিকের পরিবারের কাছে আছে দ্বিতীয় চাবি। রফিকের পরিবার? তার মানে কি? হ্যাঁ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনারা দুজন বিয়ে করেছেন। এটা নিয়তি। দুই পরিবারের চাবি একত্রিত করে গুপ্তধন উদ্ধার করার জন্যই এই বিয়ে হয়েছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এত রহস্য একসাথে, কিন্তু রফিক কি জানে এই বিষয়ে? না, তার বাবা তাকে কিছু বলেননি। কিন্তু এখন সময় এসেছে সব সত্য প্রকাশ করার। রুমা বেগম উঠে দাঁড়ালেন। আমি যাচ্ছি। মনে রাখবেন, দুপুর 2টায় চকবাজারে রহমত মিয়ার দোকান। আর কাউকে বলবেন না। রুমা বেগম চলে যাওয়ার পর আমি একা বসে চিঠিটা আবার পড়লাম। এত বছর পর নানির কাছ থেকে চিঠি। আর এই গুপ্তধনের কথা। মাথায় হাজারটা প্রশ্ন। রফিক অফিসে চলে গেল, নিশা স্কুলে গেল। রাকিব তখনও ঘুমাচ্ছিল। আমি একা বসে ভাবতে লাগলাম। মায়ের লকেটটা কোথায় রেখেছিলাম? আমি আমাদের বেডরুমে গিয়ে আলমারি খুললাম। একটা পুরনো বাক্সে মায়ের জিনিসপত্র রাখা ছিল। বাক্সটা খুলে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর পেলাম সেই লকেট। লকেটটা হাতে নিয়ে দেখি এটা যে কত সুন্দর। সোনার কাজ, ছোট ছোট হীরার পাথর।
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল লকেটটা খোলার কোনো উপায় দেখতে পাচ্ছি না। হঠাৎ রাকিব ঘুম থেকে উঠে এল। মা, তুমি কি করছ? কিছু না বাবা। মায়ের পুরনো জিনিসপত্র দেখছিলাম। আমি তাড়াতাড়ি লকেটটা লুকিয়ে ফেললাম। রাকিব নাশতা খেয়ে বলল, মা, আজ আমার ক্লাস নেই। তুমি কোথাও যাবে? হ্যাঁ, একটু কাজ আছে পুরান ঢাকায়। আমি বললাম, আমিও যাব তাহলে। তুমি একা একা যেও না গে। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। রুমা বেগম বলেছিলেন একা যেতে। কিন্তু রাকিবকে কিভাবে বারণ করব? না বাবা, তুমি বাড়িতে থাক। আমি তাড়াতাড়ি চলে আসব। দুপুরের দিকে আমি তৈরি হয়ে বের হলাম। পুরান ঢাকার চকবাজার। বহুদিন পর এদিকে আসা। রহমত মিয়ার দোকান খুঁজতে লাগলাম। চকবাজারের গোলকধাঁধার মতো সরু গলি। একের পর এক দোকান। অবশেষে পেলাম রহমত মিয়ার দোকান। পুরনো বইয়ের দোকান। দোকানের মালিক একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি। আপনি রহমত মিয়া? আমি জিজ্ঞেস করলাম। জি হ্যাঁ। আপনি? আমি কাজল চৌধুরী। আমার জন্য একটা প্যাকেজ আছে গি। রহমত মিয়া আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আহা, জহুরা বেগমের নাতনি। হ্যাঁ হ্যাঁ। আপনার প্যাকেজ প্রস্তুত গু। তিনি দোকানের ভিতর থেকে একটা বড় খাম নিয়ে এলেন। এটা আপনার নানি পাঠিয়েছেন। খুব যত্ন করে রাখবেন। আমি খামটা নিয়ে ধন্যবাদ দিলাম। রহমত মিয়া বললেন, বেগম সাহেবা বলেছেন এটা ঘরে গিয়ে খুলবেন। আর কাউকে দেখাবেন না গি। বাড়ি ফিরে এসে আমি আমার রুমে গিয়ে খামটা খুললাম। ভিতরে কি যে আছে? একটা পুরনো ডায়েরি, কিছু ছবি, একটা মানচিত্র আর একটা চিঠি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। এটা আমার নানির ডায়েরি। সব বাংলায় লেখা। পড়তে পড়তে আমার চোখ বড় বড় হয়ে গেল। ডায়েরিতে লেখা, আমাদের পরিবার আসলে মোগল আমলের একটি প্রভাবশালী পরিবার ছিল। আমাদের পূর্বপুরুষ আকবর বাদশাহর একজন প্রিয় সেনাপতি ছিলেন। তার নাম ছিল খান আলী চৌধুরী। বাদশাহ তাকে একটি বিশাল গুপ্তধন দিয়েছিলেন তার বীরত্বের পুরস্কার হিসেবে। কিন্তু আওরঙ্গজেবের সময় রাজনৈতিক কারণে খান আলী চৌধুরীকে পালিয়ে যেতে হয়। তিনি তার গুপ্তধন লুকিয়ে রাখেন এবং একটি বিশেষ চাবি তৈরি করেন। নিরাপত্তার জন্য চাবিটি 2 ভাগে ভাগ করে দেন তার 2 ছেলেকে। এক ভাগ চৌধুরী বংশে, আরেক ভাগ যায় খান বংশে। পরবর্তীতে খান বংশ হয়ে যায় খান থেকে খান, আর পরে হয় রায়, তারপর হয় ইসলাম, সবশেষে হয় রহমান পরিবার। রফিকের দাদার আসল নাম ছিল আব্দুল রহমান। পরে তিনি চৌধুরী পদবি নেন। আমার মাথা ঘুরে গেল। তাহলে রফিক আর আমি আসলে 2 ভাগের চাবির ধারক। এটা কি কাকতালীয় হতে পারে যে আমাদের বিয়ে হয়েছে? ডায়েরি আরও পড়তে লাগলাম। গুপ্তধনটি লুকানো আছে ঢাকার লালবাগ কেল্লার নিচে একটি গোপন কক্ষে। কিন্তু এই গুপ্তধন নিয়ে আছে এক ভয়াবহ অভিশাপ। যে কেউ একা এই গুপ্তধন স্পর্শ করবে তার মৃত্যু অবধারিত। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই অভিশাপ থেকে রক্ষা পাওয়া যাবে। অভিশাপ? আমার গা ছমছম করে উঠল। তাহলে এটা কি ঠিক হবে এই গুপ্তধনের সন্ধানে যাওয়া? হঠাৎ বাইরে থেকে রফিকের আওয়াজ পেলাম। সে অফিস থেকে ফিরেছে। আমি তাড়াতাড়ি সব কিছু লুকিয়ে রাখলাম। কাজল, তুমি কোথায়? রফিক ডাকল। আসছি। আমি জবাব দিলাম। রাতের খাওয়ার সময় রফিক বলল, কাজল, আজ অফিসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি হয়েছে? একজন লোক এসেছিল আমার সাথে দেখা করতে। সে আমার পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে চাইছিল, বিশেষ করে আমার দাদার সম্পর্কে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কে ছিল সে? নাম বলেছে করিম উদ্দিন। বয়স হবে 50-এর কাছাকাছি। দেখতে বেশ সন্দেহজনক। রফিক বলল। সে কি চাইছিল? আমার দাদার কোনো পুরনো জিনিসপত্র আছে কিনা জানতে চাইছিল, বিশেষ করে কোনো গহনা বা লকেট। আমি প্রায় চমকে উঠতাম। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। তুমি কি বলেছিলে? বলেছি কিছু নেই। দাদার কোনো জিনিস আমাদের কাছে নেই, রফিক বলল। কিন্তু আসলেই তো কিছু নেই। আমার মনে পড়ছে না দাদার কোনো বিশেষ জিনিস। কি? আমি চুপ করে রইলাম। কিভাবে বলব যে তার দাদার বিশেষ জিনিস আছে কিন্তু সে জানে না? রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আবার ডায়েরিটা নিয়ে পড়তে বসলাম। মানচিত্রটাও দেখলাম। এটা লালবাগ কেল্লার একটা বিশেষ মানচিত্র। কিছু গোপন পথ দেখানো আছে। ডায়েরিতে আরও লেখা,
গুপ্তধনের খোঁজে একদল লোভী মানুষ আছে। তাদের নেতা হচ্ছে জগৎ শেঠ। সে একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় সে একজন গুপ্তধন শিকারী। গত ৫০ বছর ধরে সে আমাদের পরিবারের পেছনে লেগে আছে। তার কয়েকজন সাহায্যকারী আছে, করিম উদ্দিন, নাসির উদ্দিন আর রমজান আলী। এই কারণেই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়ে থাকি। কিন্তু এখন সময় এসেছে। তোমাদের রক্ষা করার জন্য আমাদের প্রথমে গুপ্তধন খুঁজে বের করতে হবে। তারপর সেটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে। আমি ভয়ে কাঁপছিলাম। করিম উদ্দিন, এই নামটা তো রফিক বলেছিল। সেই লোকটাই তাহলে জগৎ শেঠের মানুষ। পরের দিন সকালে রুমা বেগম আবার এলো। এবার তার সাথে একটা ছোট মেয়ে। মেয়েটার বয়স হবে ১২-১৩। এই হচ্ছে আপনার নানির সহকারী রিনা ঝি। রুমা বেগম পরিচয় করিয়ে দিলেন। এই মেয়েটি খুব বুদ্ধিমান। আমাদের অভিযানে সাহায্য করবে। রিনা আমার দিকে তাকিয়ে বলল, আপনি ডায়েরি পড়েছেন? হ্যাঁ। কিন্তু আমি এই বিপদের মধ্যে আমার পরিবারকে ফেলতে চাই না। আমি বললাম। আপনার পরিবার ইতিমধ্যে বিপদের মধ্যে আছে, রুমা বেগম বললেন। গতকাল রাতে আপনার বাড়ির চারপাশে ২ জন লোক টহল দিয়েছে। আর রফিক সাহেবের অফিসেও তারা খোঁজ নিয়েছে। আমার মাথা ঘুরে গেল। তাহলে এখন কি করব? আজ রাতে আমাদের লালবাগ কেল্লায় যেতে হবে, রিনা বলল। নানি আমাকে বলেছেন আপনাদের গাইড করতে। রাতে? কিন্তু লালবাগ কেল্লা তো রাতে বন্ধ থাকে। আমাদের গোপন পথ আছে। রুমা বেগম হাসলেন। আপনার স্বামীকে এই বিষয়ে বলতেই হবে। ২ জনের চাবি ছাড়া গুপ্তধন খোলা যাবে না। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। রফিককে কিভাবে বলবে সব? সে বিশ্বাস করবে? সেদিন বিকালে রফিক অফিস থেকে ফিরে এসে বলল, কাজল, আজ আরও অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? সেই করিম উদ্দিন আবার এসেছিল। এবার সে বলল যে আমার দাদার একটা বিশেষ সম্পত্তি আছে। যদি আমি তার সাথে সহযোগিতা করি, সে আমাকে কোটি টাকার মালিক বানাবে। তুমি কি বলেছিলে? বলেছি আমি কিছু জানি না। কিন্তু সে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে। রফিক চিন্তিত মুখে বলল। এই সুযোগেই আমি রফিককে সব বলার সিদ্ধান্ত নিলাম। রফিক, তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে। কি? আমি রফিককে সব বললাম। নানির চিঠি, ডায়েরি, গুপ্তধনের কাহিনী সব। প্রথমে সে অবিশ্বাসের সাথে তাকাল। এটা কি কোনো সিনেমার গল্প নাকি? রফিক বলল। আমি তাকে ডায়েরি আর মানচিত্র দেখালাম। আমার মায়ের লকেট দেখালাম। তারপর বললাম, তোমার দাদার কোনো বিশেষ জিনিস আছে? হয়তো তুমি খেয়াল করনি। রফিক চিন্তা করে বলল, আছে। আমার দাদার একটা আংটি আছে। খুব পুরনো। আমার বাবা সেটা রেখে দিয়েছেন। বলেছেন খুব দামি, বিক্রি করতে নেই। সেটা কোথায়? রফিক আমাদের আলমারি থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সের ভিতরে একটা স্বর্ণের আংটি। আংটিতে একটা অদ্ভুত চিহ্ন। আমি আমার মায়ের লকেট আনলাম। দুটো পাশাপাশি রাখার সাথে সাথেই দেখি একটা আশ্চর্য ব্যাপার। লকেট আর আংটির চিহ্ন মিলে একটা সম্পূর্ণ মানচিত্রের মতো তৈরি হয়েছে। এটা দেখ, আমি উত্তেজিত হয়ে বললাম। রফিক অবাক হয়ে দেখল। এটা কিভাবে সম্ভব? এই দুটোই চাবি। একসাথে ব্যবহার করলেই গুপ্তধন খোলা যাবে। রাত ৯টায় রুমা বেগম আর রিনা এল। আমরা ৪ জন গোপনে লালবাগ কেল্লার দিকে রওনা দিলাম। রাকিব আর নিশা ঘুমিয়েছিল। লালবাগ কেল্লার কাছে পৌঁছে রিনা একটা গোপন পথ দেখাল। প্রাচীনকালের একটা সুড়ঙ্গ। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে সুড়ঙ্গ দিয়ে এগুতে লাগলাম। সুড়ঙ্গটা অনেক লম্বা। প্রায় ১৫ মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষের দেয়ালে অনেক পুরনো চিত্রকর্ম। মাঝখানে একটা বড় পাথরের বেদি। এই বেদিতেই লুকানো আছে গুপ্তধন, রিনা বলল। কিন্তু বেদিটা খোলার জন্য ২ চাবি একসাথে ব্যবহার করতে হবে। আমি আর রফিক আমাদের চাবি নিয়ে বেদির কাছে গেলাম। বেদির উপরে ২টো ছোট খাঁজ কাটা। একটা লকেটের আকারে, আরেকটা আংটির আকারে। একসাথে বসাতে হবে, রুমা বেগম বললেন। আমরা ২ জন একসাথে আমাদের চাবি বসালাম। সাথে সাথেই বেদিটা কাঁপতে শুরু করল। একটা গর্জনের মতো শব্দ। তারপর বেদির উপরের পাথর সরে গেল। ভিতরে দেখি অনেক সোনার গহনা, মণিমুক্তা, প্রাচীন মুদ্রা। সত্যিই একটা বিশাল গুপ্তধন। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এল। হাত উপরে তুলুন সবাই। আমরা চমকে ঘুরে তাকালাম।
তিনজন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে বন্দুক। সামনে একজন বয়স্ক মানুষ। নিশ্চয়ই জগৎ শেঠ। অবশেষে পেয়ে গেলাম কি জগৎ শেঠ হাসল। 50 বছর ধরে খোঁজ করেছি এই গুপ্তধনের। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আসব? রুমা বেগম জিজ্ঞেস করলেন। তোমাদের উপর নজর রেখেছি। আর এই মেয়েটা গু। সে রিনার দিকে ইশারা করল, এ আমার গুপ্তচর গু। আমরা সবাই রিনার দিকে তাকালাম। রিনা লজ্জিত মুখে মাথা নিচু করল। দুঃখিত খালা। আমার পরিবারকে হুমকি দিয়েছিল। আমি বাধ্য হয়ে গু। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি অবিশ্বাসের সাথে বললাম। যাই হোক, এখন গুপ্তধন আমার জগৎ শেঠ এগিয়ে এল। কিন্তু যেই না সে গুপ্তধনের একটা গহনা হাতে নিল, সাথে সাথেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তার হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করল। আহহে! সে চিৎকার করে হাত ছেড়ে দিল। এটা কি হচ্ছে? করিম উদ্দিন ভয়ে বলল। হঠাৎ সুডঙ্গের অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। অভিশাপ! যে কেউ একা গুপ্তধন স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই সেদিকে তাকালাম। একজন বয়স্ক মহিলা এগিয়ে আসছেন। তার পরনে সাদা শাড়ি, মাথায় সাদা ওড়না। নানি, আমি চিৎকার করে বললাম। হ্যাঁ, এই মহিলাই আমার নানি জহুরা বেগম। তিনি সত্যিই বেঁচে আছেন। জগৎ শেঠ, তুমি আমাদের পরিবারের পেছনে পড়ে থাকার ফল এই কি? নানি বললেন। এই গুপ্তধনে আছে প্রাচীন অভিশাপ। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই ধন স্পর্শ করা যায়। জগৎ শেঠের হাত তখনও জ্বলছিল। সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। এটা অসম্ভব। ম্যাজিক টাজিক আমি বিশ্বাস করি না, সে বলল। তাহলে আরেকবার চেষ্টা করো। নানি হাসলেন। জগৎ শেঠ আরেকবার গুপ্তধন স্পর্শ করার চেষ্টা করল। এবার আরও জোরে জ্বলে উঠল তার হাত। সে চিৎকার করে পেছনে সরে গেল। চলো, আমাদের এখান থেকে পালাতে হবে, সে তার সাংগাতদের বলল। তারা দৌড়ে পালিয়ে গেল। নানি আমাদের কাছে এসে বললেন, এবার গুপ্তধন নিরাপদ জায়গায় স্থানান্তর করতে হবে। কিন্তু এই অভিশাপের ব্যাপারটা কি সত্যি? রফিক জিজ্ঞেস করল। নানি হাসলেন। না, এটা ভুজা। আসলে এই গুপ্তধনের সাথে একটা বিশেষ রাসায়নিক পদার্থ মেশানো আছে। যখন অপরিচিত কেউ স্পর্শ করে, তখন তার শরীরের তাপমাত্রার সাথে বিক্রিয়া করে জ্বালাপোড়া সৃষ্টি করে। কিন্তু আমাদের পরিবারের রক্তে একটা বিশেষ গুণ আছে যার জন্য আমাদের কিছু হয় না। তাহলে আপনি কেন এত বছর লুকিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। এই গুপ্তধনের কথা জানাজানি হয়ে গেলে অনেক মানুষ আমাদের পেছনে লাগত। তাই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়েছিলাম। এই রুমা বেগম আমার বিশ্বস্ত সহায়ক। আর রিনা? আমি জিজ্ঞেস করলাম। রিনা আসলে আমাদের দলেরই। সে জগৎ শেঠের দলে গুপ্তচর হিসেবে কাজ করত। আজকে তাদের এখানে নিয়ে আসার জন্যই এই পরিকল্পনা, নানি বললেন। আমি অবাক হয়ে গেলাম। মানে পুরো ব্যাপারটাই একটা ফাঁদ ছিল? হ্যাঁ। আমি জানতাম জগৎ শেঠ অবশ্যই এসে পড়বে। আজকে তাকে দেখিয়ে দিলাম যে এই গুপ্তধন তার কাজে লাগবে না। নানি বললেন। আমরা গুপ্তধন থেকে কিছু জিনিস নিলাম। বাকি সব আবার বেদিতে রেখে দিলাম। নানি বললেন, এগুলো এখানেই নিরাপদ। আর জগৎ শেঠ আর কখনো এদিকে আসবে না। বাড়ি ফেরার পথে নানি বললেন, কাজল, এবার আমি আর লুকিয়ে থাকব না। তোমাদের সাথেই থাকব। আমি খুশিতে নানিকে জড়িয়ে ধরলাম। নানি, আপনি আমাদের বাড়িতেই থাকবেন। পরের দিন সকালে রাকিব আর নিশা যখন নানিকে দেখল, তারা অবাক হয়ে গেল। আমি তাদের সব বললাম। অবশ্য অভিশাপ আর বিপদের কথাগুলো একটু হালকা করে বললাম। রাকিব বলল, মা, এটা তো সিনেমার মতো অ্যাডভেঞ্চার। নিশা বলল, নানি, আপনি আমাদের সাথে আরও অ্যাডভেঞ্চারে যাবেন? নানি হেসে বললেন, হ্যাঁ, অনেক রহস্যময় গল্প আছে আমাদের পরিবারে। একটা একটা করে সব বলবো। এভাবেই শেষ হলো আমাদের এই রোমাঞ্চকর অভিযান। আমাদের পরিবারে যোগ দিলেন আমার নানি জহুরা বেগম। রুমা বেগম আর রিনাও আমাদের বাড়িতে থেকে যেতে রাজি হল। জগৎ শেঠ আর তার দল আর কখনো আমাদের বিরক্ত করল না। তারা বুঝে গিয়েছিল যে আমাদের পরিবারের সাথে পাঙ্গা নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। গুপ্তধনের একটা অংশ আমরা চ্যারিটির কাজে দান করে দিলাম। বাকিটা আমাদের ভবিষ্যতের জন্য রেখে দিলাম। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার নানিকে ফিরে পাওয়া। এত বছর পর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পেলাম। নানি আমাদের পরিবারের আরও অনেক গোপন ইতিহাসের কথা বলতে শুরু করলেন। জানলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সেনাপতি ছিলেন না,
তারা ছিলেন গুপ্তচর, অনুসন্ধানকারী, রহস্য উদ্ঘাটনকারী। এই রক্তেই আছে দুঃসাহসিকতা আর রহস্য উদ্ঘাটনের ক্ষমতা। আমার ছেলে রাকিব আর মেয়ে নিশার মধ্যেও এই গুণ আছে। তারা দুজনেই নানির কাছ থেকে অনেক কিছু শিখতে শুরু করল। রফিকও এই সব ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠল। সে তার দাদার সম্পর্কে আরও জানতে চাইল। নানি তাকে বললেন যে তার দাদাও একজন বিখ্যাত রহস্য উদ্ঘাটনকারী ছিলেন। এভাবেই আমাদের পরিবারে শুরু হল নতুন অধ্যায়। রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারে ভরপুর অধ্যায়। কয়েক সপ্তাহ পরে নানি আমাকে আরেকটা পুরনো ডায়েরি দিলেন। এটা পড়ো। এখানে লেখা আছে আমাদের পরিবারের আরেকটা রহস্যের কথা। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। এবারের রহস্য হচ্ছে একটা প্রাচীন মন্দিরের, যেখানে লুকানো আছে একটা জাদুকরি রত্ন। এটা কি সত্যি? আমি নানিকে জিজ্ঞেস করলাম। অবশ্যই সত্যি। আগামী সপ্তাহে আমরা সেই মন্দিরে যাব, নানি বললেন। রাকিব আর নিশা শুনে উত্তেজিত হয়ে উঠল। আমরাও যাব? অবশ্যই। এটা আমাদের পারিবারিক অভিযান। নানি হাসলেন। আমি বুঝলাম যে আমাদের জীবনে এরকম রোমাঞ্চকর অভিযান আরও আসবে। আমাদের পরিবার এখন একটা রহস্য উদ্ঘাটনকারী দলে পরিণত হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, জীবন এখন আর একঘেয়ে নয়। প্রতিদিনই কিছু না কিছু নতুন রহস্য, নতুন অভিযান। রফিক অফিসে তার বন্ধুদের কাছে এই অভিযানের গল্প বলে। অবশ্য সবাই মনে করে সে গল্প বানিয়ে বলছে। রাকিব বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুদের কাছে এই অভিযানের কথা বলে। তারাও প্রথমে বিশ্বাস করে না। নিশা স্কুলে তার বান্ধবীদের কাছে নানির গল্প বলে। তারা সবাই নানিকে দেখতে চায়। আমার মনে হয় আমাদের পরিবারে এখন যে পরিবর্তন এসেছে সেটা খুবই ভালো। আমরা সবাই একসাথে রহস্য উদ্ঘাটনের কাজে ব্যস্ত। পরিবারের সবাই একে অন্যের কাছাকাছি এসেছে। নানির আগমনে আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তিনি শুধু আমাদের রহস্য উদ্ঘাটনে সাহায্য করেন না, আমাদের পারিবারিক বন্ধনও আরও মজবুত করেছেন। এভাবেই শেষ হয় আমাদের প্রথম রহস্যময় অভিযান। কিন্তু এটা কোনো শেষ নয়, বরং শুরু। আমাদের সামনে অপেক্ষা করে আছে আরও অনেক রোমাঞ্চকর অভিযান। যে পরিবার একসময় ছিল সাধারণ, সে পরিবার এখন হয়ে উঠেছে রহস্য উদ্ঘাটনকারী একটি দল। আর এই দলের নেতৃত্বে আছেন আমার প্রিয় নানি জহুরা বেগম।